আজকে আশা করছি সমস্যা হবে না। আজকে আমাদের 11 নম্বর ক্লাস, তাই না? নাকি 12 নম্বর ক্লাস? 12 নম্বর ক্লাস। ওকে, আমরা গতদিন কি কি টুল দেখছিলাম? আর কিছু টুলস মনে হয় এখান থেকে দেখছিলাম, এই যে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এই টুলগুলো দেখার চেষ্টা করছিলাম। ঠিক আছে, এগুলো একটু খাতায় লিখে নেবেন, প্রয়োজনে ইউটিউব সার্চ করে হলেও এগুলো দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা তো কালার প্যানেল নিয়ে কথা বলছিলাম, তাই না? এই যে ধরেন আমাদের এখানে যে কালার প্যানেল আছে, এখান থেকে যে আমরা কালার ইনপুট করতে পারি এভাবে, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না। আমরা কিছু প্যানেল নিয়ে কথা বলবো আজকে। ওকে, প্রথমে আজকে কোন বর্ডার? এটা এটা শেপ। জুম করবেন কিভাবে? কন্ট্রোলের সাথে প্লাস প্রেস করবেন, জুম হবে। কন্ট্রোল স্ট্রোক কালারটা, এখান থেকে এটাকে কালার দেন। ধরেন যে আমরা কি দিলাম, রেড দিলাম। দেওয়ার পর তাহলে আমাদের স্ট্রোক প্যানেলে যাইতে হবে। এই যে এখানে স্ট্রোক প্যানেল আছে, অথবা উপরেও আছে এখানে। যদি না পান উইন্ডো থেকে যাবেন, উইন্ডো থেকে এই যে স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোকে যাবেন। স্ট্রোকে গিয়ে দেখেন ওয়েট আছে 1 পিটি, এটাকে যখন আস্তে আস্তে বাড়াবেন এটা মোটা হতে থাকবে। ঠিক আছে, এটা মোটা হলে এখন দেখেন দুই পাশ থেকে মোটা হচ্ছে, একবার বাইরেও যাচ্ছে ভিতরেও আসতেছে। আপনি চাইলে এটাকে ইয়ে করতে পারবেন, আপনি চাইলে এটাকে শুধু ভিতরে রাখতে পারবেন অথবা বাইরেও রাখতে পারবেন। ঠিক আছে, এই যে নিচে 3টা অপশন আছে দেখেন, অ্যালাইন স্ট্রোক। এগুলো ওই যে তখনই যদি প্র্যাকটিস করতেন তাহলে আর আপনার এই কনফিউশন গুলো থাকতো না। এখন একসাথে এসে দেখতেছেন অনেক কিছু হয়ে গেছে, অনেকগুলা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে লেয়ার প্যানেল নিয়ে। লেয়ার প্যানেল নিয়ে সো লেয়ার প্যানেল হচ্ছে যেমন এই যে আমার এখানে লেয়ার প্যানেল আছে, যদি না থাকে আপনি উইন্ডো থেকে কোথা থেকে নিয়ে আসবেন, এখানে একটু খুঁজেন কোথায় আছে লেয়ার, এই যে লেয়ার, লেয়ার নিয়ে আসবেন। ঠিক আছে, লেয়ার নিয়ে আসার পর এখানে আপনি দেখবেন যে দেখেন আছে লেয়ার 1, লেয়ার 1। নিচে কিছু অপশন আছে, এটা আছে আপনার নিউ লেয়ার, যে যদি আপনি আপনার নতুন লেয়ার তৈরি করতে চান, ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে নতুন লেয়ার নিতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখান থেকে কোনো কিছু ড্র করি, এখন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি, তাহলে এখানে একটা নতুন একটা লেয়ারে তৈরি হয়ে গেছে। এটা এটা আপনি কই দেখতেছেন, এটা কিন্তু একটা লেয়ারই দেখা যাচ্ছে, লেয়ার 1। আমি যদি জাস্ট এই ড্রপ ডাউনটাতে ক্লিক করি, তাহলে এর ভিতরে দেখেন আরেকটা লেয়ার আছে যেটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এরপর যদি আমি একটা ইলিপস নেই, আপনি দেখবেন যত কিছু নেন না কেন সবগুলো আলাদা আলাদা একটা লেয়ারে আছে, ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, আপনি হয়তো এটা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারতেছেন না। দেখেন সবগুলো আমার 3টা এলিমেন্ট আছে এখানে, একটা রেক্ট্যাঙ্গেল, একটা ইলিপস, আর একটা কি আছে, টেক্সট আছে। সো আপনি যদি খেয়াল করেন 3টাই আলাদা আলাদা লেয়ারে আছে, 3টাই আলাদা আলাদা লেয়ারে আছে। এবং এই লেয়ার গুলাকে চাইলে আমরা এখান থেকেও ম্যানেজ করতে পারি। কিভাবে? আপনি চাইলে এখান থেকে অন অফ করতে পারেন, যেটা আমরা কন্ট্রোল 3 দিয়ে করি, হাইড আনহাইড করি না, কন্ট্রোল 3 দিয়ে করি, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। অথবা মাঝখানে যে একটা অংশ ফাঁকা আছে জেনে দেখেন, এখান থেকে আপনি লক করে ফেলতে পারবেন এটাকে। ধরেন আমি এই লেয়ারটাকে লক করতে চাচ্ছি, আমি জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে এখানে এসে যদি ক্লিক করি, দেখেন এখানে একটা লকের আইকন চলে আসছে, এটা এখন লক হয়ে গেছে। সরি, আমার টেক্সট লক হয়ে গেছে, এই লেয়ারটা লক হয়নি যে এখান থেকে। তাহলে এই লেয়ারটা এখন কি হয়ে গেছে, লক হয়ে গেছে। লকটা আমরা কিভাবে করতাম, কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল 2 দিয়ে। সো আপনার ইচ্ছা মতো আপনি এভাবেও করতে পারেন, কন্ট্রোল 2 দিয়েও করতে পারেন। কন্ট্রোল 2 দিয়ে করা একটু বেশি ইজি, সহজ। হ্যাঁ, আমি যদি এই যে দুইটাকে সিলেক্ট করি, করার পর কন্ট্রোল 2 দেই, তাহলে দুইটাই লক হয়ে যাবে। দেখেন আমি এখন দুইটাকেই কিছু করতে পারবো না। ঠিক আছে, এখন যদি আমি আনলক করতে চাই, কন্ট্রোল-Alt-2, কন্ট্রোল-Alt-2 দিলেই সবকিছু আনলক আবার হয়ে যাবে। ঠিক আছে, এই লেয়ারটা আমাদের বিশেষত যখন আমরা প্রিন্ট ডিজাইন করার চেষ্টা করি তখন আমাদের কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। ধরেন ফটোশপ সরি ইলাস্ট্রেটর আসলে কাজ করে কিভাবে, একটা লেয়ারের ভিতরে সে সাব লেয়ার তৈরি করতেছে, আমি এটা রিনাম করতে পারবো কিভাবে, জাস্ট এখানে ডাবল ক্লিক করে রিনাম করতে পারবো, যে আর্টবোর্ড 1 বা সামথিং লাইক দিস, আর্টবোর্ড 1, আমি এটাকে রিনাম করতে পারবো। আমি যদি এখন নিউ লেয়ার এখান থেকে নেই,
তাহলে দেখবেন এর মতো আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এটার নাম দিলাম ধরেন যে আমরা আর্টবোর্ড 2, আমরা এটাকে আর্টবোর্ড 2 দিলাম। এবার যদি আমি এখান থেকে একটা আর্টবোর্ড নেই, এই যে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি আর্টবোর্ড নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে যত কিছু ড্র করব সবগুলো কোথায় চলে যাবে? ধরেন আমি একটা ইলিপস নিলাম, দেখেন আর্টবোর্ড 2 এর ভিতরে চলে যাচ্ছে সবকিছু। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা স্টার নিলাম, আপনি যাই কিছু নেন না কেন সবকিছু এখন কিসে চলে যাচ্ছে? আর্টবোর্ড 2 এর ভিতরে। এটা বোঝার একটা সহজ ওয়ে আছে। যেমন এটাকে যদি আমি সিলেক্ট করি, এর চারপাশে একটা কালার দেখা যাচ্ছে, কি কালার বলেন তো? রেড কালার। এই যে দেখেন চারপাশে রেড একটা দেখা যাচ্ছে না? শর্ট একটা রেড দেখা যাচ্ছে, এই যে দেখেন একটা রেড দেখা যাচ্ছে না চারপাশে? কিন্তু সেম এজ আমি যদি এটাকে সিলেক্ট করি, কালার কি যাচ্ছে? সায়ান কালার দেখা যাচ্ছে। আমি যদি এটাকে সিলেক্ট করি, এর চারপাশের কালারটা দেখেন, এই যে পাতের লাইনের কালারটা দেখেন, কি দেখা যাচ্ছে? সায়ান কালার বা ব্লু কালার দেখা যাচ্ছে। আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন আমার ফার্স্ট লেয়ার আর্টবোর্ড 1 যেটা, এখানে কালার দেওয়া আছে একটা ব্লু, আর আর্টবোর্ড 2 এর কালার হচ্ছে কি? রেড। এটা দিয়ে খুব দ্রুত আপনি বুঝে যাবেন যে আমার লেয়ারটা এক্স্যাক্টলি কোন আর্টবোর্ড বা কোন লেয়ারের ভিতরে আছে। এই লেয়ারের ভিতরে আছে আমার, ঠিক আছে? আবার আপনি এভাবে আরো আর্টবোর্ড নিতে পারেন, একাধিক এভাবে আর্টবোর্ড আপনি নিতেই পারেন। এই যে লেয়ার 3, লেয়ার 3 তে গিয়ে আমি আরো একটা আর্টবোর্ড নিতে পারি। অবশ্যই নেওয়া যাবে। আমি লেয়ার বাদ দিয়ে ধরেন যে আমি আর্টবোর্ড টুলে গিয়ে এখান থেকে যে আর্টবোর্ড মাল্টিপল আর্টবোর্ড আমি নিতে পারবো। সেক্ষেত্রে সমস্যাটা কি? সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি যদি এখন কোনো কিছু ড্র করি, তাহলে এটা যে কোনো একটা লেয়ারের ভিতরে চলে যাবে। আমার যেটা সিলেক্ট আছে দেখেন, এটা এখন কোনটা 3 নাম্বারের ভিতরে মনে হয় চলে যাচ্ছে। এই যে 3 নাম্বারের ভিতরে আমি যদি এখানেও ড্র করি, এখানেও ড্র করি, সবগুলো কোন লেয়ারের ভিতরে চলে যাচ্ছে? এই লেয়ারের ভিতরে চলে যাচ্ছে। যখন আমার প্রয়োজন পড়বে এগুলোকে আলাদা আলাদা করে রাখার, তখন আমি এইভাবে কাজ করবো আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলাস্ট্রেটরে আমরা লেয়ার নিয়ে এত বেশি থাকি না, কনসাস থাকি না যে লেয়ার আসলে কইতে কেমন থাকে থাকুক, বাট আমরা যখন প্রিন্ট ডিজাইন স্পেসিফিক কোনো ডিজাইন করতে যাই, তখন আমাদের লেয়ার অনেক বেশি কাজে লাগবে। সেটাতে আমি একটু পরে ব্যাক করতেছি। তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আর্টবোর্ড প্যানেল। এই যে এখানে দেখেন একটা প্যানেল আছে, নাম হচ্ছে কি? আর্টবোর্ড। এখানে নাম আছে আর্টবোর্ড। আমার কাছে এখানে আর্টবোর্ড কয়টা আছে? 2টা আছে, ঠিক আছে? ধরেন আমাদের কাছে আর্টবোর্ড আছে 10টা। এখন 10টা আর্টবোর্ড নেওয়ার জন্য আমি কি করতে পারি? এখান থেকে কি আর্টবোর্ডের সংখ্যা আমরা চেঞ্জ করতে পারবো? এখানে যদি আমি ডাবল ক্লিক করি, না। আমরা একটা কাজ করি, 10টা আর্টবোর্ড আমরা একবারই নেই। হ্যাঁ, একবারই 10টা আর্টবোর্ড নেওয়া যাবে না? যাবে কি? আমি ক্রিয়েট নিউতে গেলাম। ক্রিয়েট নিউতে গিয়ে আমার ধরেন যে A4 পেজ লাগবে, আমি A4 পেজ সিলেক্ট করলাম। এইখানে দেখেন কত আছে? আর্টবোর্ড সংখ্যা। এখানে আর্টবোর্ড সংখ্যা কয়টা আছে? একটা। আমি জাস্ট এটাকে 10 করে যদি ক্রিয়েট দেই, তাহলে আমার কাছে 10টা আর্টবোর্ড চলে আসবে একবারই। আমার কাছে 10টা আর্টবোর্ড চলে আসছে। এবং এখানে দেখেন আমার কয়টা আর্টবোর্ড আছে? 10টা আর্টবোর্ড আছে। আর্টবোর্ড 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এখন আমার যদি কখনো মনে হয় আচ্ছা, একটু আমরা আগে নাম্বারগুলো দিয়ে দেই। সো এটা হবে তাহলে আমার কি 3 4 5 6 7 8 9 and 10। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমার 10টা আর্টবোর্ড। এখানে আমি যদি এটাকে এখন সেভ করি, কিভাবে সেভ করব? আমি কন্ট্রোল শিফট এস দিছি সেভ অ্যাজে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিছি পিডিএফ, যে আমার পিডিএফ লাগবে। দেন আমি সেভ দেব, একটা ডায়লগ বক্স আসবে, এখানে বলছে ইলাস্ট্রেটর ডিফল্ট। হ্যাঁ, সো আপনারা যখন এটাকে পাঠাইতে চাবেন, ইলাস্ট্রেটর ডিফল্ট হচ্ছে এটা অনেক হাই রেজুলেশনের একটা পিডিএফ সেভ হবে। আপনি যদি এটাকে ছোট স্মলের সাইজ করতে চান, তাহলে এখান থেকে প্রেস কোয়ালিটি বা স্মলের সাইজ দিয়ে সেভ করতে পারেন। ধরেন আমি এটাকে সেভ করে দিলাম, ডোন্ট শো এগেইন এন্ড ওকে করে দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আমার ডাউনলোডে যাই, এখানে একটা পিডিএফ আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন 1 2 3 4 5, মানে নর্মাল একটা পিডিএফ যেভাবে থাকে সেভাবে আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি চাচ্ছি এই 1 নাম্বার পেজের পরে 5 নাম্বার পেজটা থাকবে। 1 নাম্বার পেজের পরে 5 নাম্বার পেজটা থাকবে। কোনো কারণে আমার মিস্টেক হয়ে গেছে, বা আমার দরকার এখন 1 আর 2 এর মাঝে আরেকটা পেজ দরকার।
ঠিক আছে, 1 আর 2 এর মাঝে আরেকটা পেজ দরকার, সেটা আমরা কিভাবে করতে পারি। ধরেন আমি এই আর্টবোর্ডটাকে কপি করতেছি, আর্টবোর্ড টুল থেকে জাস্ট অল্টার ধরে এটাকে কপি করলাম, এটাকে আমরা দিলাম 1.5, মানে 1 এবং 2 এর মাঝখানেও থাকবে, ঠিক আছে 1.5। তাহলে আমি কি করব দেখেন, এই যে এই আর্টবোর্ডটা হচ্ছে কি, এই লেয়ারটা হচ্ছে এই আর্টবোর্ডের। সো জাস্ট এটাকে টান দিয়ে যদি 1 আর 2 এর মাঝখানে দেই, দেওয়ার পর এখন আমি যদি পিডিএফ সেভ করি বা হোয়াটএভার আই কিছু যা কিছু সেভ করি না কেন, সব কিছুর ক্ষেত্রেই এ ওখানেই চলে যাবে। এর অবস্থান এখানে থাকলে থাকতে পারে, কিন্তু সে কোথায় যাবে, এর মাঝখানে চলে যাবে। কেন, কারণ আমি এখানকার সিরিয়ালটা চেঞ্জ করে দিয়েছি। আমি কন্ট্রোল এস দিচ্ছি, দেওয়ার পর আমার যে পিডিএফ ছিল, পিডিএফটাতে গিয়ে যদি আমি একটু রিফ্রেশ দিই এখানে, তাহলে দেখবেন এখন 1.5 এর মাঝে চলে আসছে, তারপর 2 আসছে। আমি কি বোঝাইতে পারছি? ঠিক আছে, এগুলো খুবই সিম্পল কাজ, ছোট ছোট কাজ, কিন্তু এগুলো আপনার কাজে দিবে যখন আপনি মাল্টিপল ফাইল নিয়ে কাজ করবেন, তখন আপনার এটা কাজে দিবে। ঠিক আছে, আমি সবগুলোকে ডিলিট করে দিলাম, একটা আর্টবোর্ড রেখে দিলাম, টেক্সটের আর আমার দরকার নাই। ওকে, এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমরা প্রথম দিকেই শেখাই, হয়তো আমি এটা কোনো কারণে ভুলে গেছিলাম, না বলেছিলাম আমার ভুলে গেছি। এরপর আছে আমাদের কাছে ট্রান্সফর্ম প্যানেল। এই যে দেখেন ট্রান্সফর্ম প্যানেল, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, ট্রান্সফর্ম প্যানেল। তো ট্রান্সফর্ম প্যানেলে কি দেখানো হয় দেখেন, এইখানে একটা ইন্ডিকেটর আছে, রেফারেন্স পয়েন্ট আছে, যে এটাকে এক্স্যাক্টলি কোন দিকে বাড়াইতে চান। ধরেন আমি একটা রেক্টেঙ্গেল আছে, যে রেক্টেঙ্গেলের সাইজ হচ্ছে এক্স্যাক্টলি একটা আমরা সাইজ দিয়ে নেই, আমি একটা রেক্টেঙ্গেলের সাইজ 100 মিলিমিটার আর হাইট নিচ্ছি মনে করেন 50 মিলিমিটার দিয়ে ওকে দিচ্ছি। এটার উইথ আছে কত, 100 মিলিমিটার, আর হাইট আছে কত, 50 মিলিমিটার, তাই না? তো এখন আমি চাচ্ছি কি, যে এই রেক্টেঙ্গেলটার ডান দিকে আরো 20 মিলিমিটার নিব আমি, মানে এর উইথটা আরো বেশি 20 মিলিমিটার নিব, আমি 120 মিলিমিটার করব। ঠিক আছে, সো আমি যখন এটাতে যাব, যাওয়ার পর এখানে ট্রান্সফর্ম প্যানেলে আসবো, আসার পর আমার রেফারেন্স পয়েন্টটা কোন দিকে আছে দেখেন, রেফারেন্স পয়েন্ট আছে কোন দিকে, এই যেখানে ছোট করে একটা দাগ দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু আমি যেদিকে ক্লিক করব সেদিকেই চলে যাবে রেফারেন্স পয়েন্টটা। তো আমার রেফারেন্স পয়েন্টটা হচ্ছে আমি এদিকে রাখলাম, রাখার পরে যে উইথ আছে দেখুন 100 মিলিমিটার, এটার সাথে যদি আমি প্লাস 20 দেই, দেওয়ার পর ইন্টার দেই, সরি, এখন এখানে যে চেঞ্জটা হয়েছে এটা কিন্তু দুই পাশেই বেড়ে গেছে। দেখেন আমি যদি প্লাস দিয়ে আমি একটু বেশি করে দিই যাতে আপনারা বুঝতে পারেন, 30 দেই, দেওয়ার পর ইন্টার দিলে দেখেন এ শুধু কোন দিকে বাড়তেছে, বামে বাড়তেছে, হাইটও বাড়তেছে, উইথও বাড়তেছে। কিন্তু আমার কি হাইট দরকার ছিল? না, আমার হাইট দরকার নাই। এটা হওয়ার কারণ হচ্ছে যে এই যে লিঙ্ক বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করা আছে, চেক করা আছে। এটাকে যদি আমি আনচেক করে দেই, দেওয়ার পর রেফারেন্স পয়েন্টটাকে আমি বাম দিকে দেবো, কারণ আমার দরকার হচ্ছে কোন দিকে বাড়বে, ডান দিকে বাড়বে। এবার যদি এখানে আমি প্লাস দিয়ে 20 দিয়ে ইন্টার দেই, তাহলে সেকেন্ড সে কোন দিকে বাড়তেছে, শুধুমাত্র ডান দিকে বাড়তেছে। আমি আমি কি বোঝাইতে পারছি? এখন আমার যদি দরকার হয় যে আমি নিচের দিকে বাড়াবো, শুধুমাত্র উপরে না নিচে, তাহলে আমার রেফারেন্স পয়েন্টটা থাকবে উল্টো দিকে, এবং এখানে 50-এর জায়গায় আমি করে দেবো 50 প্লাস, আমার কত দরকার, ধরেন যে আমার আরো 20 দরকার, প্লাস 20 দিয়ে ইন্টার দিলে এটা নিচের দিকে 20 মিলিমিটার বেড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমার কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। এরপর আমাদের কাছে এখানে অ্যাঙ্গেল আছে, আপনারা চাইলে একটু অ্যাঙ্গেল ইউজ করে দেখতে পারেন। হ্যাঁ, এটাকে আমরা 90 ডিগ্রি যদি কোনো মানে ঘোরাই, এই যে এভাবে ঘোরাই আর কি, রোটেট করি, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এটা রোটেট টুল দিয়েও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। সো এখান থেকে আমরা শেয়ার করতে পারবো এটাকে। আচ্ছা দেখেন আমার রেফারেন্স পয়েন্ট আছে কোন দিকে, দেখেন তো কোথায়, উপরে। উপরে এখন যদি আমি এখান থেকে এটাকে কোনোভাবে অ্যাঙ্গেল করতে চাই, তাহলে আমার উপরের পয়েন্টটা কিন্তু স্থির আছে, শুধুমাত্র ঘুরতেছে কে, নড়াচড়া করতেছে কে, নিচের পয়েন্টটা। আমরা সেম ভাবে এটাকে কি করতে পারবো আরো, আরে দেখে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে আসতেছি। আমি যদি রেফারেন্স পয়েন্টটা এখন নিচের দিকে দেই, দেওয়ার পর যদি এখান থেকে অ্যাঙ্গেল বাড়াই, তাহলে দেখেন উপরের দিকে যাচ্ছে এখন। আপনার আপনার রেফারেন্স পয়েন্ট যদি আপনি এই দিকে দেন, দেওয়ার পর যদি এটাকে ঘুরান, তাহলে সেই দিকে ঘুরবে, এই পয়েন্টারটা সে এখন ঠিক রাখবে। সো আপনার এইভাবে যেভাবে ইচ্ছা আপনারা একটু এগুলা প্র্যাকটিস করে দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা এখানে রেক্ট্যাঙ্গুলার প্রপার্টিজ দেখাচ্ছে, সেম উইথ এন্ড হাইট দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে এইভাবে এটাকে রোটেট করতে পারবেন। মানে এগুলো আমরা শিখছি অন্যভাবে, রোটেট টুল আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন, কাজ একই রকম, সবগুলারই সেম কাজ। ঠিক আছে, ওকে। আমরা অ্যালাইনমেন্ট প্যানেল নিয়ে কথা বলছি, পাথফাইন্ডার নিয়ে বহুত কথা বলছি। আশা করছি আপনাদের এগুলাতে নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলেন আমরা একটা ফাইল সেটআপ দেই।
প্রিন্ট ফাইল সেটআপ দিই। প্রিন্ট ফাইল সেটআপ মানে আমরা ডিজাইন করবো না, জাস্ট ফাইলটাকে সেটআপ দিব যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে ধরেন যে আমরা একটা কি সেটআপ দিচ্ছি, ধরেন আমরা একটা লেবেল বানাবো, হ্যাঁ, এরকম একটা লেবেল বানাবো, একটা প্রোডাক্টের লেবেল। সো এই লেভেলটাই ধরেন আমরা বানাবো, এই ফাইলটাকে আমরা সেটআপ দিব। এই ফাইলটাকে আমাদের একটু আগে বোঝা লাগবে ফাইলটাতে আছে কি, কিভাবে আছে। আচ্ছা, এই লেভেলটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখেন এই যে আমার এখানে লেভেলটা আছে, এটা হচ্ছে আমার লেভেলের পূর্ণ সাইজ, তাই না, উইথ এবং হাইটের সাইজ। আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন আমাদের লেভেলটা 3 ভাগে ভাগ করা হয়েছে, এই যে 3 ভাগে ভাগ করা হয়েছে। সো এটা মনে হয় না 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা 4 ভাগে ভাগ করা হয়ে মাঝের 2 ভাগ 1 ভাগ করা হয়েছে, আর বাকি 2 ভাগকে 2 সাইডে রাখা হয়েছে। ঠিক আছে, আপনি যদি লেভেলগুলো এখন খেয়াল করেন, যে কোনো প্রোডাক্টের লেভেল এবং খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন ওদের প্রোডাক্টের মেইন যে পয়েন্টটা, মেইন টাইটেল হাবিজাবি জিনিসপত্রগুলো মাঝে থাকে, আর আদার্স ইনফরমেশন গুলা 2 সাইডে থাকে। তো এই ফাইলটাকে যদি আমরা সেটআপ দিতে চাই, নর্মালি সেটআপ দিতে চাই, তাহলে এটা সেটআপ খুবই সহজ। ধরেন আমাদের লেভেলের সাইজ হবে কত, আমাদের লেভেলের সাইজ হবে 100 মিলিমিটার বাই 50 মিলিমিটারে আমরা ধরলাম, অথবা আপনি আপনার মতো করে ধরতে পারেন। আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি, যাওয়ার পর আমি একটা দিচ্ছি র্যান্ডম লেভেল বা কিছু একটা নাম দিচ্ছি, র্যান্ডম লেভেল। এবং আমার উইথ কত লাগবে 100, হাইট কত লাগবে 50, আর্টবোর্ড কয়টা লাগবে একটা। ব্লিড, যেহেতু এটা প্রিন্ট ডিজাইন সেহেতু আমরা কিন্তু মাস্ট বি কি ইউজ করি, ব্লিড কি বলেন তো, ব্লিড নিয়ে কি আমরা কথা বলছিলাম? না, ব্লিড তো কাটিং এরিয়া না, ব্লিড আমরা যখন কোনো কিছু প্রিন্ট ডিজাইন করব তখন আমাদের কাছে 3টা লাইন জানা খুব জরুরি। 3টা লাইন আমাদের এটা থাকে ব্লিড। ধরেন আমাদের এটা হচ্ছে আর্টবোর্ড, এটা হচ্ছে আমার আর্টবোর্ড, মেইন আর্টবোর্ড। এই আর্টবোর্ডের উপরে একটা লাইন থাকে, এই আর্টবোর্ডের ভিতরে আরেকটা লাইন থাকে, 3টা লাইন। এই যে লাইনটা আছে এই লাইনটাকে বলা হয় ব্লিড। একদম শেষের লাইনটা এইটাকে বলা হয় ফিসিং লাইন। কি লাইন? ফিসিং লাইন অথবা ট্রিম লাইন। আর ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় সেট। আপনাকে যখন এরকম পরীক্ষাতে যখন আপনি এরকম প্রিন্টেড কোনো কিছু ডিজাইন করতে, ফ্লায়ার ডিজাইন করতে পারে, যখন ফ্লায়ার ডিজাইন করেন তখন কিন্তু অ্যাসেসর প্রথমেই দেখবে যে আপনার এই সেটআপ ফাইল সেটআপটা ঠিক আছে। যদি আপনার এই ফাইল সেটআপটা ঠিক না থাকে উনি জিজ্ঞেস করবে যে আপনি এগুলো করেন নাই কেন। আপনি যদি বলেন পরে করব তাহলে আপনাকে ফেল করে দিতে পারে, কারণ এগুলো আগে করতে হবে, প্রথমেই আমাদের এগুলো করতে হবে। এখন আমি যদি মেইন পয়েন্টটাতে আসি, আমাদের ফিসিং লাইন বা ট্রিম লাইন হচ্ছে মূলত এই জায়গা থেকে আমাদের মেইন লেভেল, আমাদের লেভেলটা হবে বা মেইন আর্টওয়ার্কটা হচ্ছে এই লাইনে। মেইন আর্টওয়ার্ক এটা যখন প্রিন্ট হবে এই অংশটা থেকে অটোমেটিক কাটা পড়ে যাবে, মানে বাইরের যে অংশটা এটা কাটা পড়ে যাবে, অটোমেটিক কাটা পড়ে যাবে। ঠিক আছে, আর ভিতরেরটা হচ্ছে সেফ জোন। এই সেফ জোন কি করা হয়, সেফ জোনে আমার কি ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো থাকে সেগুলোকে আমরা সেফ জোনের ভিতরে রাখি। গতকালকে আমরা যেটা করছিলাম, আমরা একটা ডিজাইন করার সময় আমরা একটা সেফ জোন নিয়েছিলাম এবং আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো ছিল সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা সেফ জোনের বাইরে দেইনি। কেন দেই নাই? কাটা পড়ে যাবে, কারণ কোনো কারণে যেন এগুলা কাটা পড়ে না যায় প্রিন্টের ক্ষেত্রে। আর এই প্রিন্ট আপনারা প্রিন্ট করেছেন কেউ প্রিন্টারে? প্রিন্টারে যদি আপনি ধরেন আমার কাছে এটা A4 পেজ, A4 পেজে আপনি ফুল পেজে একটা কালার দিবেন, তারপর যদি প্রিন্ট করেন তাহলে দেখবেন যে প্রিন্টার 0.25 ইঞ্চি ছেড়ে দেয়, এটা সাদা অংশ রাখবে চারপাশে, একটা সাদা অংশ চারপাশে রাখবে, দেখে ওটাকে প্রিন্ট করবে। মানে এরকম অভিজ্ঞতা আছে কিনা জানি না আপনাদের, আপনারা প্রিন্ট করলে দেখবেন যে আপনার ফুল পেজে কালার দেওয়া আছে কিন্তু ও তারপরেও চারপাশে একটা সাদা বর্ডার দিয়ে দিচ্ছে, সাদা বর্ডার দিয়ে দিচ্ছে। এর একটা কারণ, এর অন্যতম কারণ হচ্ছে এই ব্লিড না থাকা। কারণ প্রত্যেকটা প্রিন্টারে নিজস্ব একটা ব্লিড থাকে, ওই ব্লিডটাকে যদি আমরা এক্সট্রা করে নিয়ে নেই তাহলে আর ওই ঝামেলাটা করতে হয় না। আপনি যতই ট্রাই করেন না কেন দেখবেন আপনি শেষের পয়েন্টটা দিয়ে একটু ঝামেলা ফেস করতেছেন। আমাদের এই কাজগুলো যেহেতু অনেক ক্ষেত্রে অটোমেটিক হয়, সেতে ব্লিডটা কি করা হয়, এক্সট্রা অংশ নেওয়া হয়, 0.125 ইঞ্চি এক্সট্রা অংশ নেওয়া হয়, 0.125 ইঞ্চি এক্সট্রা অংশ নেওয়া হয়।
আমার মেইন আর্টবোর্ড, ধরেন যে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি, বিজনেস কার্ড ডিজাইন হবে কত 3.5 ইঞ্চি আর কত 2 ইঞ্চি, তাই না? সো 3.5 ইঞ্চির সাথে আমরা এক্সট্রা একটা অংশ নেই, সেটা হচ্ছে 0.125। এখানে আমরা 0.125 একটা এক্সট্রা অংশ, এই এক্সট্রা অংশটার নামই হচ্ছে কি প্লিট। এই যে এক্সট্রা অংশ, এটাই হচ্ছে ভাই আমাদের প্লিট। এই প্লিটটা নেওয়া হয় যাতে করে কোনো কারণে যদি প্রিন্ট হয়, প্রিন্টের ক্ষেত্রে যেন আমাদের কোনোভাবে এক্সট্রা কোনো অংশ না পড়ে যায়, বা এক্সট্রা আমাদের মেইন ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন কাটা না। ঠিক আছে, প্রত্যেকটা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই প্লিট অংশটাকে আমরা ইউজ করি। লাইন হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্লিট, ট্রিম লাইন বা ক্রিসিং লাইন, আরেকটা হচ্ছে কি সেফ জোন। সো এই যে আমাদের এখানে প্লিট দেওয়া আছে, আমরা প্লিট কতটুকু নিতে চাইছিলাম 0.125 ইঞ্চি। তো আমার কাছে এখানে মিলিমিটার, আমি যদি আইএন দেই তাহলে অটোমেটিক সে ইঞ্চিকে মিলিমিটারে কনভার্ট করে নিবে 3.175 মিলিমিটার। সো একটা দেওয়ার সাথে সাথে সবগুলোতে চলে আসছে, কারণ আমার এটাতে চেক বাটনটাতে ক্লিক করা আছে। আপনাদের যদি ক্লিক করা না থাকে তাহলে আলাদা আলাদা করে দিতে হবে, আপনি ক্লিক করলে অটোমেটিক সবগুলাতে চলে আসবে। ঠিক আছে, সো মোর সেটিংসে গিয়ে আপনি আদার্স এই যে কালার মোড হাবিজাবি জিনিসপত্রগুলো ঠিক করতে পারেন। দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড। দেখেন আমার আর্টবোর্ডের চারপাশে একটা রেড লাইন চলে আসছে। এই রেড লাইনটাই হচ্ছে কি দেখা যায়, এই যে রেড লাইনটাই হচ্ছে আমার ব্লিড, আর এই যে এইখানকার যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে আমাদের ক্রিসিং লাইন বা ট্রিম লাইন। এই লাইনটাই, আরেকটা লাইন আমরা নিব একটু পরে। সো ধরেন যে আমি যখন ডিজাইন করব, আমার ডিজাইন হবে ব্লিড সহকারে। কোনোভাবে আমরা ব্লিড নেওয়ার পর আবার শুধুমাত্র ভিতরের অংশটাতে ডিজাইন করব, ব্যাপারটা এরকম না। আমরা ডিজাইন করব ব্লিড সহকারে। যদি আমরা ব্লিড সহকারে ডিজাইন নাই করি তাহলে ব্লিড নেওয়ার তো কোনো সার্থকতা নেই, ব্লিড তো কোনো কাজেই আসলো না। দেখেন আমার মেইন ক্রিসিং লাইন হচ্ছে এটা, আর মেইন যে আমার ব্লিড সেটা হচ্ছে এটা। এখন আমাদের একটা সেফ জোন বানাবো। সেফ জোন বানানোর জন্য এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটাকে ধরে আমি যাবো অবজেক্টে, পাতে, অফসেট পাতে। অফসেট পাত থেকে আমি কি করব, প্রিভিউটাকে অন করে দিয়ে এই অংশটাকে আমি মাইনাসে নিয়ে আসবো। তাহলে দেখেন ভিতরে একটা শেপ তৈরি হচ্ছে অটোমেটিক। ঠিক আছে, ধরেন -6 মিলিমিটার, -6 মিলিমিটার হচ্ছে ব্লিডেও যতটুকু থাকবে এখানেও ততটুকু থাকবে মেবি। সো দেন আমি এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে দেখবেন আপনি ভিতরে আরেকটা শেপ পেয়ে গেছেন। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে দিব কি মেক গাইড। তাহলে আমার দেখেন এখন তিনটা লাইন ক্লিয়ার। এটা হচ্ছে আমার ব্লিড, এটা হচ্ছে আমার ক্রিসিং লাইন বা ট্রিম লাইন, এটা হচ্ছে আমার সেফ জোন। আমি কি বোঝাইতে পারছি? কোনো কনফিউশন? সিম্পল, সহজ জিনিস তাই না? খুবই সহজ জিনিস। ঠিক আছে, আমি শেয়ার করতেছি সব নাম্বার। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি এটার 3 ভাগ করা। এটার 3 ভাগ করতে হবে। আচ্ছা বলেন তো, আমি যদি এই ইলিপসটাকে বা এই লাইনটাকে, এই যে আমাদের লেভেলটা হবে, এই লেভেলটাকে একদম সমান 3 ভাগে ভাগ করতে চাই, কিভাবে করা যেতে পারে? এনি আইডিয়া? সমান 3 ভাগে ভাগ হবে আমাদের। যদি আমাদের 4 ভাগ ছিল ওখানে, তাই না? এখানে আমাদের মেবি 4 ভাগ ছিল, এবার আমরা 3 ভাগ আপাতত করি। 3 ভাগ করতে পারলে আপনি 4 ভাগ, 6 ভাগ, 10 ভাগ যতগুলো ইচ্ছা সব করতে পারবেন। এনি আইডিয়া? হ্যাঁ, বুঝি নাই। না, অফসেট পাথ থেকে করা যায়, পাথ থেকে করা যায়। এই যে পাথ, ব্লেন্ডের নিচে, এখান থেকে। আচ্ছা, এটা সহজ হয়ে আছে, অনেকগুলো হয়ে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম সিম্পল ওয়েতে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, লেটস আমরা এটাকে কালার দেই। এটা আসলে ব্যাপারটা এরকম না যে আপনি কিভাবে করবেন, এত কঠিন কাজ। ব্যাপারটা হচ্ছে আপনার মাথাটা একটু খাটান, তাহলে আপনি পেরে যাবেন অটোমেটিক। হ্যাঁ এটাও হয়, ওটা তো যাচ্ছি, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা, এটাতে আমি আরেকটা কালার দিলাম। আচ্ছা আমি কি করছি পরেরটাতে বলেন তো, সেম ওই শেপটাকে কপি করছি, অল্টার ধরে কপি করে, অল্টার শিফট ধরে কপি করে এখানে দিয়ে দিছি। লেটস আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে আমরা বুঝতে পারি, যে কোনো কালার আমরা দিতে পারি।
দেন পরের শেপটাকে আবার ক্লিক কপি করছি। তো আমার 3টা শেপ হয়ে গেছে, সমান সাইজের 3টা শেপ হয়েছে না? আমি এখন এটা 3টাকে সিলেক্ট করছি, একবারই সিলেক্ট করে জাস্ট এটাকে ধরে টান দিছি, আমার এটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। মানে ইজিয়েস্ট ওয়ে আর কি, সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। আবার আমি যদি চাই আমার এই যে শেপটা আছে না, এই শেপটা আমরা একটা কপি করি, কন্ট্রোলস, আচ্ছা এটাই থাকুক সমস্যা নাই। এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি পাতে যাচ্ছি, পাতে গিয়ে আমি যাব স্প্লিট ইনটু গ্রিড। কই গেল? এই যে স্প্লিট ইনটু গ্রিড আছে না, এখানে যাব। এখানে যাওয়ার পর আমার কি লাগবে বলেন তো? রো লাগবে নাকি কলাম লাগবে? কলাম লাগবে। কয়টা কলাম লাগবে? 3 দেন, দিয়ে ওকে করে দেন। এই যে আমার 3টা কলাম চলে আসছে এখানে, মাঝের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, 3টা কলাম চলে আসছে। মানে সিম্পল হয়ে আর কি, এত বেশি কমপ্লেক্স বা কোনো কিছু নাই। এখন এই 3টে কলাম নেওয়ার পর আমি হয়তো কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এখানে এই মাঝখানের ইয়াতে একটা করে গাইড নিয়ে আসবো রুলার থেকে, নিয়ে এসে এগুলোকে আমি ডিলিট করে দেবো, এগুলো আর আমার কোনো দরকার নাই। তাহলে এটা আমার সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি ডিজাইন করার সময় আমার মেইন যে মেইন এলিমেন্ট সেগুলোকে আমি মাঝখানে রাখবো, বাকি হাবিজাবি ইনফরমেশন গুলাকে 2 সাইডে রাখবো। আমি কি বোঝাইতে পারছি? সহজ ফাইল সেটআপ এটা, এটাতে আহামরি তেমন কোনো কিছু নাই। বুঝছেন তো না? বুঝলে তো খুবই ভালো, না বুঝলে ওইটাই। আচ্ছা, সো এবার ধরেন আরেকটু আমরা কমপ্লেক্সে যাই, হালকা একটু কমপ্লেক্স। হ্যাঁ, ট্রাইফোল্ড ব্রুশিয়ার। ট্রাইফোল্ড ব্রুশিয়ার, আপনাদের কারো কাছে পেজ আছে? এখন একটা এক্সট্রা পেজ ছিঁড়ে দেন তো। ট্রাইফোল্ড ব্রুশিয়ার। আচ্ছা, আপনারা এটা আপনার পেজটাকে এভাবে ট্রাইফোল্ড ব্রুশিয়ারের মতো করে ভাঁজ করেন, ট্রাইফোল্ড ব্রুশিয়ারের মতো করে ভাঁজ করেন। দেখেন এই যে একটা পেজ, আপনারা এরকম ব্রুশিয়ার দেখছেন তো, যে প্রথমে এখানে ইনফরমেশন থাকে, তারপর আমরা এটাকে খুলি, তারপর এটা পুরোটাই একটা হয়ে যায়, তারপর হাবিজাবি আরো ইনফরমেশন থাকে। হ্যাঁ, এটা তো দেখছেন, ট্রাইফোল্ড হতে পারে। সো এইখানে যদি এখন আমি পেজ দেখি, এই ফাইলটাকে আমরা যদি এখন সেট আপ দিতে চাই, তাহলে এইটা হচ্ছে আমার কয় নাম্বার পেজ? 1 নাম্বার পেজ। যদিও 3টা মিলে আমাদের একটা পেজ, কিন্তু ডিজাইনে আমাদের দেখাইতে হবে কোনটা এইটা পেজ। আমরা যখন একটা মানুষকে দিব তখন সে প্রথমে এই পেজটা দেখবে, এই পেজটা দেখবে। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, 3, 4, এটা হচ্ছে 6। আমাদের তাহলে কোনটা হবে? 6 হবে আমাদের এইটা, তাই না? এটা হবে 6 আর এটা হবে 5। দেখেন এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ। এটাকে যখন আমি খুলবো তখন কেউ কেউ এই পেজটাকেও 2 নাম্বার পেজ করে দেয়, এই পেজটাকে। কারণ আমি খোলার পর এই পেজটা আগে দেখবো, এই পেজটা আগে দেখে মানবে, ঠিক আছে? বাট এটাতে আমরা 5 নাম্বার করে দিছি, ইস্যু নাই, সমস্যা নাই, এটা আপনি আপনার মতো করে ডিপেন্ড করতে পারেন। এইটাতে সেম কাজটা করছে তো। দেন এটা হচ্ছে আমার 2 নাম্বার পেজ। তারপরে সে যখন এই পেজটা দেখে এখানে আসবে 3 নাম্বার, 4 নাম্বার, দেন এখানে আসবে 5 নাম্বার। আর যখন সে এই অবস্থায় থাকবে, এটা 1 নম্বর হলে শেষের পেজটা হবে কয় নাম্বার? 6 নাম্বার পেজ। সেই ফাইলটাকে আমরা সেট আপ দিব এখন, ঠিক আছে? সো এটা সেট আপ দেওয়ার জন্য আমি প্রথমে A4 একটা পেজ দিচ্ছি। আমি ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে আমি A4 সেট আপ করতেছি, এবং সেট আপটা আমরা কি করবো? ওরিয়েন্টেশনটাকে আমরা ল্যান্ডস্কেপ বানাবো, ল্যান্ডস্কেপ। এবং এটাকে আমরা নাম দিচ্ছি ট্রাইফোল্ড ব্রোশিউর। দেন আমার ব্লিড কত থাকবে? 0.125 ইঞ্চি। এটা শুধুমাত্র প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে, যখন এটা আমরা ডিজিটাল ডিজাইন করি তখন আমরা এটা ইউজই করি না, তাই না? দেন আমি ক্রিয়েট দিয়ে দিলাম। ওরে সর্বনাশ, আমাদের আর্টবোর্ড চলে আসছে 10টা, কারণ আগে 10 দেয়া ছিল, আমি সে খেয়াল করি নাই, আমাদের ডিলিট করা উচিত ছিল এগুলা, সমস্যা নেই। সো আমার দেখেন A4 পেজটা চলে আসছে উইথ ব্লিড। তাহলে আমরা একটা ব্লিড সহ কি নেব? রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এই রেক্ট্যাঙ্গেলটাকে আমার কি কাজ করতে হবে? প্রথমে একটা সেফ জোন বানাইতে হবে, নাকি? সেফ জোন বানাইতে হবে না? কিন্তু এটাতে আমি সেফ জোন এখন বানাবো না, কারণ সেফ যেহেতু আলাদা আলাদা পার্ট আছে, আমরা প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা সেফ জোন বানাবো এখন। তার আগে প্রথম যে কাজটা করবো, এটাকে আমি 3 ভাগ করে নিব। তো 3 ভাগ করার জন্য আপনি কি করবেন? আমি এই শেপটাকে একটা কপি করে নেই, তাহলে আমার পরবর্তীতে আর শেপ, আচ্ছা থাকুক, সমস্যা নাই, কপির দরকার নাই, আমরা এই শেপটা নিয়ে কাজ করি। আমি যাচ্ছি অবজেক্টে, পাতে, তারপর কোথায় যাব? স্প্লিট ইনটু গ্রিড।
এখান থেকে আমরা কলামে কয়টা দিব, 3টা। দেওয়ার পর প্রিভিউ অন করলে আপনি দেখতে পারবেন এখানে 3টা কলাম অটোমেটিক হয়ে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা ঝামেলা আছে। দেখেন আমার 3টা কলাম দরকার, কিন্তু মাঝখানে দেখেন কলামের মাঝখানে একটা এক্সট্রা অংশ চলে আসছে। এটার নাম হচ্ছে গাটার। এটার নাম কি? গাটার। কি নাম? গাটার। আচ্ছা লেটস, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, দেন অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। ওকে, প্রিভিউটা আমি অন করে দিচ্ছি। প্রথমে হচ্ছে রো। আপনি চাইলে এখান থেকে রো নিতে পারবেন, এভাবে 1টা 2টা 5টা 7টা 10টা যতগুলো রো দরকার হয় আপনি এখান থেকে রো নিতে পারবেন। নিচের অংশ যদি দেখেন, রো এর হাইট দেখাচ্ছে যে আমার একটা রো এক্স্যাক্টলি কত মিলিমিটার, 19.48 মিলিমিটার বা 48 মিলিমিটার। ঠিক আছে, এবং টোটাল আমার রো সব মিলাই রো আছে যতগুলো রো আছে সবগুলোর সাইজ হচ্ছে 272 মিলিমিটার। এরপরে মাঝখানে একটা অপশন আছে, নাম হচ্ছে কি? গাটার। কি নাম? গাটার। গাটার হচ্ছে যে একটার সাথে আরেকটা দূরত্ব। আমি যদি এখন গাটারটাকে বাড়াই তাহলে দেখেন প্রত্যেকটা রো এর মাঝখানে একটা করে এক্সট্রা অংশ চলে আসছে। এই এক্সট্রা অংশটার নামই হচ্ছে কি? গাটার। এই এক্সট্রা অংশটার নামই হচ্ছে গাটার। ঠিক আছে, এটা একটা মজার জিনিস অবশ্য, এটা দিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র খুব সহজে তৈরি করে ফেলা যায়। আচ্ছা ধরেন এখানে আমি 14 নিলাম, নেয়ার পর এখানে আমরা গাটার ইউজ করছি 4 মিলিমিটার, এখানে আমি 4 মিলিমিটার ইউজ করলাম। করার পর আমি যদি ওকে দেই তাহলে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আলাদা আলাদা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে খুব সহজেই। খুব সহজে আমরা যখন লেআউট নিয়ে কাজ করি তখন আমরা লেআউট গুলাকে এভাবে বানায় ফেলতে পারি, খুব সহজে এরকম একটা লেআউট বানায় ফেলতে পারি। তো ওটাতে আমি একটু পরে আসতেছি, যেহেতু আমাদের এটা একটু বাকি আছে। ধরেন এটার কাজ এটা আর একটু দেখাই। ধরেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এক্স্যাক্টলি আমার আর্টবোর্ড যতটুকু আছে ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেয়ার পর আমি এখান থেকে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউটা অন করে দিব। এখান থেকে আমি র্যান্ডমলি কিছু 14 দিলে তো এটা একটু বেশি নেওয়া লাগবে না কম নেওয়া লাগবে? কম নেওয়া লাগবে, আমার স্কোয়ার দরকার। আমরা গাটার ইউজ করতেছি হালকা একটু 5 মিলিমিটার, এখানে আমি 5 মিলিমিটার ইউজ করে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলেই আপনি দেখতে পাচ্ছেন আমার আলাদা আলাদা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। লেটস চেঞ্জ দ্য কালার। ঠিক আছে, দেখেন আমাদের আলাদা আলাদা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, তাই না? আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল। আমরা এখন এই জিনিসটাকে কাজে লাগাইতে পারি সুন্দরভাবে। আমি এখন কি করব, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। তাহলে আমার এটা সবগুলো কি হয়ে গেছে, একটা গাইড তৈরি হয়ে গেছে। লেআউট করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা অনেক সময় ইউজ করে থাকি। যেমন ধরেন এখানে আমি একটা এলিমেন্ট রাখবো, সেটা কালারটাকে চেঞ্জ করে আমরা ডার্ক করে দেই। আমি এক্স্যাক্টলি এখানে একটা এলিমেন্ট রাখবো, আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে একটা এলিমেন্ট রাখবো, দেখবেন যে এটা অনেক ব্যালেন্সড লাগে এবং দেখতে কুল লাগবে আপনার জিনিসটা। তো ধরেন এখানে আমি এখানে একটা এলিমেন্ট রাখবো, সেম ভাবে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল রাখবো। তারপর আমরা একটা কপি করে এখানে নিয়ে আসতেছি। ধরেন এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসতেছি যে পুরোটাই একটা থাকুক। এটাকে আমি আরেকটু বাড়াই দিলাম। এবার আমি গাইডগুলোকে যদি হাইড করি তাহলে আপনি দেখবেন আমরা একটা ফাইল সেট আপ করে দিছি আর কি। সো আমার একটা ডিজাইনে হয়তো এখানে একটা এলিমেন্ট রাখবো, এখানে ইমেজ রাখবো, এখানে আরো এলিমেন্ট রাখবো। সো এই জিনিসটা দেখেন দেখতে অনেক বেশি ব্যালেন্সড লাগে, লেআউটটা অনেক বেশি ব্যালেন্স লাগে। সো যখন আমাদের কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে কাজ করি তখন আমরা কিন্তু এভাবে লেআউট সেট আপ করে দিই আর কি। এভাবে আপনি একটা লেআউট খুব সহজেই সেট আপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, কিসের সাহায্যে? স্প্লিট ইনটু গ্রিডের সাহায্যে। ওটা খুব কাজের জিনিস আর কি। যাই হোক, যদি আমার মেইন উদ্দেশ্য এটা দেখানো না আজকে এখন, সেগুলোকে আমি সবগুলোকে ডিলিট করে দিয়ে এখানে চলে আসতেছি। আবার আসার পর আমি এখন এটাকে 3 ভাগ করব। কোথায়? আমার পাথ স্প্লিট ইনটু গ্রিড, কলাম হবে কয়টা? 3টা। প্রিভিউ অন করে দিব। ও সরি, আবার গাটার থেকে গেছে। গাটারটাকে আমার রিমুভ করতে হবে, আমার কোনোভাবেই দরকার নাই গাটার। এখানে দেবো আমি 3, গাটার হবে আমার 0। প্রিভিউ অন করে এখন ঠিক আছে। ওকে, সো লেটস আমরা একটু মাঝেরটার কালার চেঞ্জ করে দেই যাতে আমি বুঝতে পারি যে 3টা আলাদা আলাদা। ঠিক আছে না? দেখেন চেঞ্জ হচ্ছে তো না? সো এখন আমার যদি ফাইল সেটআপ দেখি, সো আমার ফাইলটাকে এইভাবে দেখেন। ফাইলটা হচ্ছে এটা 1 নাম্বার, মাঝখানেরটা মানে আমার এই পেজটাকে আমি ধরেন সেটআপ দেব 1 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, তাই না? তাহলে আমার এই পেজটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে না? ওকে, এখন আমি এই 3টাকেই ধরতেছি, 1 2 3। এই 3টা শেপকে আমি সিলেক্ট করলাম, অবজেক্টে যাচ্ছি,
পাতে যাচ্ছি, এখান থেকে অফসেট পাতে যাচ্ছি, কারণ আমরা এখন কি করব, -6 মিলিমিটার আমরা একটা সেফ জোন ক্রিয়েট করব। আমি -10 মিলিমিটার রাখতেছি, দেন ওকে করে দিচ্ছি, দিয়ে রাইট বাটন ক্লিক করে আমি দেবো মেক গাইড। আচ্ছা, রাইট বাটন ক্লিক করার আগে দেখবেন যখন আপনি ওটাকে ক্লিক করবেন, ওকে করবেন, তখন এই যে আমার এগুলো কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, তখন আমি রাইট বাটন ক্লিক করে দেবো কি, মেক গাইড। তাহলে দেখেন আমার গাইড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার ফাইল মোটামুটি কাজের জন্য রেডি। আমার মেইন ইনফরমেশন এই সেফ জোনের ভিতরে থাকবে, আর এই এক্স্যাক্টলি যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে কি পড়বে বলেন তো, ভাঁজ পড়বে। এই যে এই লাইনটা থেকে এক্স্যাক্টলি, এখন আমি সবগুলোকে ধরে সরি গাইডটাকে লক করে দিয়ে বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এইটা হচ্ছে আমার মাঝখানের যে লাইনটা, সেই লাইনটা থেকে কি হবে, ওই ফোল্ডারটা, ওই ব্রুশিয়ারটা ভাঁজ হবে। আর এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে আমার ইনফরমেশন থাকবে, এই জায়গাগুলোতে ইনফরমেশন থাকবে, এবং ইনফরমেশন গুলো এই সেফ জোনের ভিতরে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বেশি কমপ্লেক্স? কমপ্লেক্স কিনা সেটাও বুঝতেছেন না? বেশি কমপ্লেক্স? মোটামুটি কমপ্লেক্স? সমস্যা নাই, এরপরে তো আমরা আরো প্যাকেজিং এর দিকে যাব। ফাইল সেটআপ, এইটা হচ্ছে আমাদের একটা পার্ট, ওইটাকে আমি কপি করে আরেকটা পার্টে নিব। নেওয়ার আগে আমি গাইড গুলাকে আনলক করবো, তাহলে আমার পুরো গাইড সহ কপি হবে। আমি এদিকে নিয়ে আসলাম, এটা হবে তাহলে আমার 2, 3, 4, তাই না? এই পার্টটা হবে 2, 3, 4, যেটাতে যেটা আছে 2, 3, 4, সেম অ্যাজ 2, 3, 4। এটা যখন প্রিন্ট হবে তখন অটোমেটিক যখন 1 নম্বর সে খুলবে এই পেজে চলে আসবে 1, 2, 3, 4, তারপর এখানে গিয়ে 5, 6। আমি বুঝাইতে পারছি তো না? এখন আমাদের যখন ডিজাইন করব তখন আমরা এই এলিমেন্ট গুলো এখানে নিয়ে নিয়ে ডিজাইন করব। জাস্ট আমরা আজকে ফাইল সেটআপ নিয়ে কথা বললাম, এরপরে আমরা এগুলো ডিজাইন করব, সমস্যা নেই, ঠিক আছে? ডিজাইন করব, এবং এর থেকে আরো বেশি কমপ্লেক্স কমপ্লেক্স জিনিসপত্র আছে। হ্যাঁ, এরকম এটা তো মক আপ করতে হয় আমাদের। ডায়ালাইন বুঝেন? ডায়ালাইন, 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 ডাইকাট, এই শব্দগুলো নতুন নতুন আসবে আপনাদের এখন। হ্যাঁ, আপনারা কোনো যে কোনো জিনিসের কোনো প্যাকেজ হতে পারে, প্যাকেট, বক্স, বক্সগুলো কোনোদিন খুলেছিলেন? ছিঁড়ে না, খুলেছিলেন? মানে এক্স্যাক্টলি যে জয়েন্ট থাকে ওই জয়েন্টটা খুলেছিলেন? খোলার পর ওটা কি হয়, একটা ফ্ল্যাট হয়ে যায় না? ফ্ল্যাট হয়ে যায়। সো যখন কোনো প্যাকেজিং ডিজাইন করা হয় তখন কিন্তু ওই ফ্ল্যাটে ডিজাইন করা হয়। আর ওর যে সাইজটা এইভাবে কাট করে থাকে, ফ্লিপ করা, ফ্লিপ অংশটা, পুরো অংশটাকেই বলা হয় ডায়ালাইন। কি বলা হয়? ডায়ালাইন, ঠিক আছে? ডায়ালাইন মানে ব্লিড সহ যেটা, সেটা ডায়ালাইন বলে, আর যেখানে কাটা পড়ে সেটাকে বলা হয় ডাই কাট। আচ্ছা, ওই বক্সে যখন ডায়ালাইন বানাবো তখন দেখবেন যে ওইটা আরেকটু ইন্টারেস্টিং আর কি, এর থেকে আরেকটু বাট ইন্টারেস্টিং জিনিসগুলো, ঠিক আছে? আমি যদি আপনাকে একটু বক্স ডায়ালাইন দেখাই, এই যে দেখেন, আমরা খুবই সিম্পল একটা বক্স দেখি। এই যে দেখেন, ওষুধ বক্স বা কসমেটিক্স এর বক্স গুলার ডায়ালাইনটা কিন্তু এরকম হয়। আপনি যদি এটা খুলে ফেলেন, জয়েন্ট থেকে খুলে ফেলেন, তাহলে পুরো লাইনটাই কিন্তু এরকম হয়ে যাবে, সমান হয়ে যাবে, এরকম ফ্ল্যাট হয়ে যাবে। আমরা কিন্তু ডিজাইন করি এই জায়গাটাতে, প্রিন্ট করা হয় এটাকে এই জায়গাতে, পরে এটাকে এভাবে ভাঁজ করে করে একটা বক্স বানানো হয় আর কি, ঠিক আছে? সবচেয়ে কমপ্লেক্স ডায়ালাইন আমি দেখছি সিগারেটের প্যাকেটের। এখন যেগুলো সিগারেটের প্যাকেট আছে এইভাবে যেগুলো খোলে, এগুলো এত বেশি কমপ্লেক্স, আমি যখন এটাকে খুলছি, খুলে তো আমার মাথা হ্যাং হয়ে গেছে যে এরা এটাকে চিন্তা করছে কিভাবে প্রথমে। জি স্যার, মানে এর থেকে তো কমপ্লেক্স বক্স আছে, মানে এটা তো জাস্ট আপনারা যদি একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে প্যাকডোরা, প্যাকডোরা, এটাতে যান, সেখানে গিয়ে হাজার হাজার ডায়ালাইন দেখতে পারবেন। আপনার যা দরকার হবে, এই যে এখান থেকে ডায়ালাইন টেমপ্লেট, এটা শতভাগ পেড, এটাতে ফ্রি, আপনি জাস্ট দেখতে পারবেন, কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। মানে আমরা যখন প্যাকেজিং ডিজাইন করি, প্রথম কাজ হয় আমাদের ডায়ালাইন বানানো। ডায়ালাইন বানানো ছাড়া আমরা প্যাকেজিং ডিজাইন করতে পারবো না। তো প্যাকডোরা হচ্ছে ডায়ালাইন বানানোর একটা অটোমেটেড সাইট, ওয়েবসাইট, এবং এখানে মক আপ বানানো যায় খুব সহজেই।
হ্যাঁ, আগে ডায়ালাইন বানাইতে হয়, আগে প্যাকেজিং ডিজাইন না, আগে ডায়ালাইন। ইটস লাইক এ, ধরেন যে আমরা এখান থেকে যাব, চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাওয়ার যে পাথ রাস্তা, সেই রাস্তাটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। ডায়ালাইন হচ্ছে সেম জিনিস, আপনি কিভাবে ডিজাইন করবেন সেই রাস্তাটা আগে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, এখানে গেলে আপনারা দেখতে পারবেন, বাট ফ্রিতে অনেক কিছু ইউজ করতে পারবেন, ওই যে সাইজ টাইজ দিয়ে অনেক কিছু ইউজ করতে পারবেন, দেখতে পারবেন কিভাবে কি হচ্ছে। হোয়াটএভার, এগুলোতে আমরা পরবর্তীতে হয়তো আসবো, এসে ডিটেলসে এগুলো নিয়ে গল্প করবো, সমস্যা নেই। সো তাহলে আমার এই পেজে এসে আমার এখন নেক্সট কাজ হচ্ছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। ঠিক আছে, হোপফুলি আমি এটা বোঝাইতে পারছি আপনাদের। তাও আপনারা বাসায় গিয়ে একটু ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। হ্যাঁ, জাস্ট ফাইল সেটআপটা, সেই ফাইলটাকে আমি অফ করে দিচ্ছি। সো আপাতত আমরা আর ফাইল সেটআপে যাচ্ছি না, লেটস আমরা একটা নতুন টপিক শুরু করব আজকে থেকে। এই টপিকের মাঝে যে টুলগুলো আসবে আমরা অটোমেটিক শিখে যাব। ঠিক আছে, আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোগো ডিজাইন। কি ডিজাইন? লোগো ডিজাইন। একটু খাতা কলম বের করবেন করে আমরা আসলে পয়েন্টগুলোকে আগে বোঝার চেষ্টা করব, যে একটা লোগো কিভাবে ডিজাইন করা হয়, একটা লোগো কিভাবে ডিজাইন করা হয়। এখন আপনি যদি লোগো ডিজাইন একটা জার্নির কথা চিন্তা করেন, একটা লোগো যখন ডিজাইন করা হয় জার্নিটা কি? দেখেন, এগুলো এক একজনের কাছে এক এক রকম হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। ধরেন আমার একটা লোগো দরকার, আপনি গ্রাফিক ডিজাইনার, আমি আপনাকে প্রথমে কি বলবো, ভাই আমার একটা লোগো ডিজাইন দরকার, তখন আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন, কিসের লোগো চান, কেমন লোগো চান, তাই না? আপনার লোগোর উদ্দেশ্য কি, আপনার কোম্পানির প্রোডাক্ট কি, আপনার কোম্পানির টার্গেট অডিয়েন্স কারা। সেই জন্য হাবি যাবে অনেক ইনফরমেশন আমরা চাই। যখন ক্লায়েন্ট আমাকে এগুলো দেয় এটাকে বলা হয় ডিজাইন ব্রিফ। কি বলা হয়? ডিজাইন ব্রিফ। যে আমার এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টগুলোকে মাথায় রেখে ডিজাইন করা দরকার। টাস্কটা খুঁজে পাচ্ছি। ছুটি নিলে একটা না পাই ছুটি দিন। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আমাদের ক্লায়েন্ট এসে বললো যে ভাই আমার একটা লোগো লাগবে, কেমন লোগো লাগবে, কি লোগো লাগবে, সে সবগুলো আমাদের বলে দিল। এটার নাম হচ্ছে কি? ডিজাইন ব্রিফ। ডিজাইন ব্রিফ, ফার্স্ট অফ অল এটা আমাদের। দেন আমরা কি করি, ডিজাইন ব্রিফ থেকে কিছু জার্গন ওয়ার্ড বা কিওয়ার্ড সিলেক্ট করি, কিছু জার্গন ওয়ার্ড বা কিওয়ার্ড সিলেক্ট করি। ধরেন যে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড সিলেক্ট করি। দেন 3 নাম্বার আমাদের কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলোর সাথে রিলেভেন্ট ওয়েতে আমরা ব্রেন স্টর্মিং করি। ব্রেন স্টর্মিং করি। 4 নাম্বার পার্ট হচ্ছে আমরা স্কেচিং করি। এস কে ই টি সি এস, স্কেচিং করি। 5 নাম্বার পার্ট হচ্ছে আমরা এটাকে ডিজিটাল ডিজাইন। 2 নম্বরটা কি লিখছেন বুঝা যাচ্ছে? কিওয়ার্ড। কিওয়ার্ড এর অবস্থা খারাপ, তো এই জন্য বোঝা যাচ্ছে না, তারও বোঝা যাচ্ছে না। কিওয়ার্ড। হ্যাঁ, এখন সবার ক্ষেত্রেই যে এটা সেম হবে ব্যাপারটা এরকম না, বাট ম্যাক্সিমাম ওয়েতে জার্নি একটা এরকম ভাবেই হয়। ঠিক আছে, ও সরি আমি এখানে একটা পয়েন্ট ভুলে গেছি, সেটা হচ্ছে ব্রেনস্টর্মিং এর আগে এবং পরে আমরা একটা বানাই। ধরেন যে এখানে আমি 2.5 দিলাম, যদি এটা 3 হওয়ার কথা না, 3 4 5 6, সেই এখানে আমরা একটা মুড বোর্ড বানাই। কি বানাই? এই মুড বোর্ডটা আমরা সব ডিজাইনের ক্ষেত্রে বানাবো।
যতগুলো প্রজেক্ট করবো কাজ করবো দেখবেন সবগুলোর ক্ষেত্রে আমি আপনাদের মুড বোর্ড বানাতে পারবো। মুড বোর্ড, চলুন এখন এগুলোর ভিতরে যাই, দেখি এগুলো কি জিনিস। ফার্স্ট অফ অল ধরেন আমাদের ক্লায়েন্ট বলতেছে যে তার একটা, সে একটা অর্গানিক ফুডের শপ দিচ্ছে, অর্গানিক ফুডের শপ, অথবা সে অর্গানিক ফুড বিক্রি করবে, অথবা অর্গানিক ফুড তো আর তৈরি করা যায় না, যায় কি যায় না। তো আমি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, চ্যাট জিপিটি কে বলতেছি রাইট এ লোগো ডিজাইন ব্রিফ, রাইট এ লোগো ডিজাইন ব্রিফ। কিসের জন্য দেওয়া যেতে পারে বলেন তো, এনি আইডিয়া? যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা কোম্পানি, যে কোনো টাইপ ইন্ডাস্ট্রি হতে পারে, এনি টাইপ অফ ইন্ডাস্ট্রি। অর্গানিক ফুড that selling company, অর্গানিক ফুড সেলিং কোম্পানি, ঠিক আছে। সো দেখেন, ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কি ব্রিফ, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ব্রিফ, ক্লায়েন্ট ব্রিফ হচ্ছে এটা। একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ। সো আমার চ্যাট জিপিটি হচ্ছে ক্লায়েন্ট, আমরা একটা ডামি ব্রিফ বানাইছি, ডামি ব্রিফে বলা আছে কি লোগো ডিজাইন ব্রিফ অর্গানিক ফুড সেল। আচ্ছা, আমরা তাকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সিলেক্ট এ ডামি নেম, ওকে তো একটা নাম সিলেক্ট করতে হবে, সিলেক্ট এ ডামি বহুত নাম আমাদের সাজেস্ট করছে। আচ্ছা, আমরা পরে আমাদের ইচ্ছা মতো একটা নাম নিব। লোগো ডিজাইন ব্রিফ বলছে ডিজাইন এ মডার্ন, ক্লিন, ট্রাস্টওয়ার্দি logo for an organic food company. The logo should represent freshness, natural ingredients, sustainability, health, eco-friendly farming, incorporate element such as green leaves. তারপর কি বলছে এটা? স্প্রাউটিং মানে কি ভাই? শব্দ মনে হয় আমি ফার্স্টে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অঙ্কুরিত উদ্ভিদ। আচ্ছা, sprouting plant, fruits, vegetable or a natural emblem to communicate organic and farm fresh product. স্টাইল হবে কেমন? মিনিমালিস্ট হবে, মডার্ন হবে, প্রফেশনাল এন্ড মেমোরেবল। কালার প্যালেট, একটা কালার প্যালেট আমাদের সাজেস্ট করছে। টাইপোগ্রাফি, ইউজ এ ক্লিন, রাউন্ডেড এন্ড ফ্রেন্ডলি sans serif font that convey trust and freshness. Design goal, instantly recognizable, working color black and white, suitable for packaging, social media, website and signage, create a feeling of health, natural and quality. Keyword দেখেন বলে দিছে অর্গানিক, ফ্রেশ, ন্যাচারাল, হেলদি, ফান টু টেবিল, ইকো ফ্রেন্ডলি, সাস্টেইনেবল, প্রিমিয়াম কোয়ালিটি। স্লোগান আইডিয়া, আমাদের স্লোগান আইডিয়া দরকার নেই আপাতত। সো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ডিজাইন ব্রিফ। ক্লায়েন্ট আমাকে এটা পাঠিয়ে বলছে যে আমার একটা লোগো লিখবে, এই তার ব্রিফ, এর উপর ডিপেন্ড করে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, ঠিক আছে। তার আগে আমাদের একটা শর্ট টার্ম জিনিস জানা দরকার, এটাতে আমরা আবার ব্যাক করব, এবং আজকে ক্লাসটা হয়তো আমরা এটা নিয়েই করব। আমরা এখন লোগো ডিজাইন করব আর কি, কয়েকটা ক্লাস, ঠিক আছে। ডিজাইন করব, আমরা কোনো কিছু ইয়ে করার চেষ্টা করব। আসলে এই জিনিসগুলো এরকমই, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। সো আপনি যখন কথা বলবেন তখন চলে আসা অটোমেটিক, ঠিক আছে। বেসিক কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার। আপনি যখন একটা লোগো ডিজাইন করবেন তখন পৃথিবীতে কয় ধরনের লোগো হয় সেটা আপনার জানা দরকার, ঠিক আছে। আমাদের একটা পয়েন্ট মনে হয় বলে দিছিল, কি আমাদের বলছিল যে আমাদের লোগোটা কেমন হবে। আমাদের লোগোটা হবে মিনিমালিস্ট লোগো। কি লোগো হবে? মিনিমালিস্ট লোগো। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম মিনিমালিস্ট লোগো আবার, আপনি হয়তো ইনস্ট্যান্ট গুগলে সার্চ করতে পারবেন মিনিমালিস্ট লোগো ডিজাইন, ঠিক আছে। সার্চ করেন, ছোট লোগো না, মিনিমালিস্ট মানে ছোট। দেখেন মিনিমালিস্ট লোগো ডিজাইন মানে অনেক আপনি লোগো দেখতে পাবেন। সো লেটস আমরা একটু লোগো ডিজাইন কি কি প্রকারের হতে পারে সেগুলো নিয়ে হালকা একটু কথা বলি। এগুলো আপনি একটা নোটে রাখতে পারেন, এগুলো আপনার ফিউচারে অনেক বেশি কাজে লাগবে যদি এই ফিল্ডে থাকেন। তো যদি না থাকেন তাহলে জীবনের কোথাও কাজে লাগার কোনো সম্ভাবনা নেই।
ওইটাই। তবে আপনি যদি কখনো বিজনেস করতে চান বা আপনি যদি কোম্পানি কোম্পানি চান, আচ্ছা আপনি একটা জিনিস বলেন তো, আপনার কার প্রতি রেসপেক্ট বোধ আসে আপনার? মানে আপনি যে কোনো একটা কমিউনিটি থাকেন না, দেখবেন যে কিছু লোকের প্রতি অটোমেটিক আপনার রেসপেক্ট চলে আসে। কেন আসে, কিভাবে আসে? ভালো মানুষ, ভালো মানুষ আসে শেখা যায়, যার থেকে শেখা যায়। কিছু লোকজন দেখবেন, ধরেন যে ওই ব্যাংকে জব করে, দেখবেন যে রাজনীতি সম্পর্কে জানে, ডিজাইন সম্পর্কে জানে, ভিডিও সম্পর্কে জানে, মুভি সম্পর্কে জানে। আপনি যে টপিকে ওর সাথে খেলাধুলা নিয়ে জানেন, যে টপিকে ওর সাথে কথা বলেন না, দেখবেন যে আপনার সাথে কথা বলতে পারবেন। দেখবেন যে ওই লোকগুলোর সাথে আড্ডা দিয়ে মজা পাওয়া যায়, তাই না? আপনি কোন টপিকে আড্ডা দিবেন, কোন টপিকে গল্প করবেন, কোন টপিকে গল্প, ওই লোকগুলোর সাথে। আপনি যখন একটা জিনিস জানেন, ওটা আপনার যখন আশপাশে দুনিয়ায় ওটাকে আপনি যখন ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, আপনি আপনি হয়তো ধরেন যে একটা জিনিসকে এক্সিকিউট করতে পারেন না, কিন্তু ওই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানেন। আপনি একটা ডিজাইন বানাইতে পারেন না, কিন্তু একটা ডিজাইনের রুচি আপনার আছে। আপনি একটা ডিজাইনের থিম সম্পর্কে জানেন। আপনি একটা ভিডিও প্রডিউস করতে পারেন না, কিন্তু ভিডিও থিম বা ভিডিওর গোল, এই সব বিষয়গুলো নিয়ে আপনি ভালোভাবে বোঝেন, কালার, এগুলো নিয়ে আপনি ভালোভাবে বোঝেন। সেটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, আপনি যে ফিল্ডে থাকেন না। এইটাই। ঠিক আছে। আচ্ছা, ব্রেনস্টর্মিং, প্রথমে আমাদের যে লোগোটার কথা বলা হয়েছে এটার নাম হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। কি লোগো? ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক এগুলো একটু মাথায় রাখেন। ওয়ার্ডমার্ক, ওয়ার্ডমার্ক লোগো হচ্ছে কিরকম, যে একটা ওয়ার্ড থাকবে, ওটাকে আমরা একটা লোগো বানাবো। যেমন এক্সাম্পল হিসেবে হচ্ছে গুগল। গুগলের কি আলাদা কোনো লোগো আছে? না। গুগল টেক্সটাই হচ্ছে ওর লোগো, ওর লোগো। সেই লোগোটাকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। এই লোগোটাকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। যেমন এখানে দেখেন লরিয়াল আছে বা ভলভো আছে, এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে তার প্রতিষ্ঠানের পুরো নামই তার লোগো, সেটাকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। যেমন ইউরোপিয়ান আইডেল লোগো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, কারণ তার নামই হচ্ছে তার লোগো। কিন্তু কোনোভাবে যদি এই লোগোটাকে অন্যভাবে করা হইতো, ধরেন যে অনেক প্রতিষ্ঠান আছে যাদের নামের প্রথম অক্ষর দিয়ে শুধুমাত্র বানায়, এ যদি ইউরোপিয়ান আইডি শুধুমাত্র ই দিয়ে লোগো বানাইতো, তাহলে ওইটা হয়ে যেত তখন লেটার মার্ক লোগো। আরে হ্যাঁ রে ভাই, লেটার মার্ক লোগো হইতো। কনফিউজ হচ্ছেন কেন? কনফিউজ হচ্ছেন কেন? হ্যাঁ, ওইটা যখন আমরা করতাম কি, একটা অক্ষর দিয়ে বানাইতাম বা দুইটা অক্ষর দিয়ে বানাইতাম, তখন হয়ে যেত ওটা কি লোগো? লেটার মার্ক। ওয়ার্ডমার্ক লোগো হচ্ছে কি, আপনার ওই লোগোতে পুরো কোম্পানির নাম থাকতে পারে, পুরো একটা ওয়ার্ড থাকতে পারে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। দেন আমাদের কাছে আসে লেটার মার্ক। যেমন ধরেন আইবিএম, আইবিএম এর কিন্তু একটা ফুল ফর্ম আছে। চ্যাট জিপিটির ফুল ফর্ম কেউ জানেন? জিপিটির ফুল ফর্ম আছে কিন্তু জানতাম, বলিস চ্যাট জিপিটি বলেন যে তোর ফুল ফর্ম কি বল। চ্যাট জিপিটি ওই লোগোগুলো হচ্ছে কি মার্ক লোগো? তাহলে লেটার মার্ক লোগো, কারণ জিপিটির একটা অ্যাব্রিভিয়েশন আছে। সম্ভবত জিতে হচ্ছে জেনারেটিভ, পিতে হচ্ছে প্রি ট্রেন, সম্ভবত জিপিটির আলাদা একটা অ্যাব্রিভিয়েশন আছে, ওইটাকে আলাদা করে যে আমরা একটা অক্ষরে নিয়ে আসছি, সেটাকে বলা হচ্ছে লেটার মার্ক লোগো। এরপরে আপনি অনেক উদাহরণ দেখতে পারেন, যে সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন এর ফুল ফর্ম। এইচপিএসপি ফুল ফর্ম আমি জানি না, এসপিজি, আমি যাবে আরো যে ইনফরমেশন গুলো আছে, ইএসপি এর সবগুলো কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, মানে হ্যাঁ এলভি, ওটা কি, ওটা কি জিনিস? ওকে। সো সবগুলারই কিন্তু এরকম যদি আলাদা আলাদা লেটার নিয়ে এসে আমরা একটা লেটারে যে লোগো বানাই, সেটাকে বলতেছি আমরা লেটার মার্ক লোগো। ঠিক আছে। এরপর আমাদের কাছে আছে পিক্টোরিয়াল লোগো। পিক্টোরিয়াল লোগো, পিক্টোরিয়াল লোগো হচ্ছে এমন একটা লোগো যেটা কোনো কিছু সিম্বল ইউজ করে, একদম সিম্বলিক লোগো ইউজ করে। যেমন অ্যাপেল, অ্যাপেলের প্রোডাক্ট হচ্ছে কি, গ্যাজেট, কিন্তু সে তার লোগোতে কি ইউজ করছে? আপেল ইউজ করছে। একটা নতুন আইকন যে ইউজ করছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে পিক্টোরিয়াল লোগো। ডিফারেন্ট একটা জিনিস। টুইটার, টুইটারে যেমন এখানে ইয়ে দেওয়া আছে,
এরকম যখন কোনো কিছু লোগো হবে সেটাকে বলা হচ্ছে পিক্টোরিয়াল লোগো। পিক্টোরিয়াল লোগো এবং রিয়ালিটির সাথে কোনো না কোনো কিছুর সাথে কানেক্ট করবে, রিয়ালের সাথে কোনো কিছু কানেক্ট করবে, তাই না? একদম রিয়াল লাইফের কোনো জীব জন্তু গাছপালা হাবিজাবি এগুলোর সাথে কানেক্ট করতে পারবে, এগুলোকে বলা হবে পিক্টোরিয়াল লোগো। এরপর আমাদের কাছে আছে অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগোটা হচ্ছে কি একটা ইউনিক শেপ বানানো, যে কোনো টাইপের একটা শেপ হইতে পারে, একদম ইউনিক শেপ। যেমন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন রিয়েল লাইফের কোন শেপের সাথে কানেক্ট আছে? মনে হয় গ্রামীণ ফোনের যে আইকনটা আছে, লোগোটা আছে, না, ওটা তাহলে কোন লোগো হবে? অ্যাবস্ট্রাক্ট লোগো। এটা লোগো হবে অ্যাবস্ট্রাক্ট লোগো। আপনি আবার ওই যে রবি দেখতে পারেন, রবি দেখতে পারেন, কিন্তু বিকাশেরটা কোন লোগো হবে বলেন তো? পিক্টোরিয়াল লোগো, কারণ সে একটা পাখি, পাখিকে রিপ্রেজেন্ট করতেছে, পিক্টোরিয়াল লোগো। কিন্তু যে শেপগুলো আছে একদম ইউনিক শেপ হইতে পারে। হ্যাঁ, নগদের, নগদেরটা এখানে একটা ইস্যু আছে। নগদের যে একটা মানুষ আছে না, হারিকেন ধরে ইয়ে ধরে লোগোতে আছে না একটা পয়েন্ট, এটাকে বলা হয় ম্যাসকট, ওই অংশটাকে বলা হয় ম্যাসকট। আমি একটু পরে আসবো ম্যাসকটে, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে একটা যে কোনো টাইপের ইউনিক শেপ হইতে পারে, ওই শেপটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট লোগো। এরপরে আছে ইমব্লেম লোগো। ইমব্লেম লোগো হচ্ছে একটু সেকেলে টাইপের, প্রাচীন টাইপের লোগো, যেগুলো যেগুলো যে গোলাকার থাকে সেগুলোকে ইমব্লেম লোগো বলা হয়। বাংলাদেশের লোগো হচ্ছে ইমব্লেম লোগো। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যেটা লোগো আছে না গোলাকার, এই লোগো গুলাকে বলা হয় ইমব্লেম লোগো। একটু অ্যানসিয়েন্ট টাইপের, হিস্টোরিক্যাল টাইপের জিনিসপত্র দেখবেন যে ইমব্লেম লোগো গুলো। এরপরে আছে ম্যাসকট লোগো, যেটাতে আমরা যেটার কথা বলতেছিলাম। ম্যাসকট লোগো, ম্যাসকট লোগোতে একটা ক্যারেক্টার থাকে, একটা ক্যারেক্টার থাকে। যেমন কেএফসি, কেএফসি তে কিন্তু একটা ক্যারেক্টার কে দেখানো হয়েছে। কেএফসির ফুড হচ্ছে, কেএফসি ফুড বিক্রি করে, ফাস্ট ফুড প্লাসে বিক্রি করে, এই টাইপের জিনিসপত্র বিক্রি করে, কিন্তু লোগোতে আছে কি কেএফসির যে ফাউন্ডার ওনার একটা ভেক্টর ইমেজ দেওয়া আছে, তাই না? সো এই লোগোগুলোকে বলা হয় ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোগুলো অবশ্যই কোনো না কোনো ক্যারেক্টার থাকে। বিশেষত গেমিং লোগোগুলো দেখছেন, গেমিং যদি কোনো লোগোগুলো দেখে থাকেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলাই ম্যাসকট লোগো হয়ে থাকে। তাহলে এক্স এর কোনটার মধ্যে ফলান? হ্যাঁ, এক্স, এক্স এটা তো দুটোই পড়ে স্যার, প্রথম দুটোই তো লেখার উপরে বাটন স্যার, ওটা তো নামই এক্স, মানে কি এটা আমরা চেঞ্জ করতে পারি। ওটা লেটার মার্কের ভিতরে পড়বে, ঠিক আছে? তো আমি যদি এখন ফাইবারে যাই, ধরেন আমি ফাইবারে আসলাম, আসার পর এখানে যদি আমি সার্চ করি লোগো ডিজাইন, লোগো ডিজাইন এসে যদি আমি সার্চ করি, এখানে সার্চ করার পর দেখেন আমার লোগো ডিজাইনের ক্ষেত্রে এখানে কতগুলো গিগ দেওয়া আছে, প্রায় 1,90,000, 2 লাখের মতো। ধরেন যে 2 লাখ লোগো মানুষজন যারা এই লোগো ডিজাইন সার্ভিসটা বিক্রি করতেছে। লেটস এটাকে যদি আমরা এখন ইয়ে করি, ম্যাসকট লোগো বানাই, ম্যাসকট লিখলাম, আসার কথা ম্যাসকট লোগো বানান কি ঠিক আছে? ম্যাসকট বানানে সি হয়, তাই না? সি ম্যাসকট লোগো। আমি যদি ম্যাসকট লোগো লিখে সার্চ করি তাহলে এখন কতজন মানুষজন এখানে সার্ভিস দিচ্ছে? 17,000। এরপর আপনি কিভাবে আলাদা আলাদা পয়েন্ট ধরে ধরে এখন যদি সার্চ করেন, ইমব্লেম লোগো, ইমব্লেম, এখানে আছে মাত্র 1100। তারপর আর কি দেখছিলাম আমরা? পিক্টোরিয়াল, পিক্টোরিয়াল লোগো ডিজাইন। আলাদা আলাদা কিওয়ার্ডে আপনি দেখেন কম্পিটিটর কমতেছে, এটাতে বেশি আছে 1,10,000 আছে, আলাদা আলাদা ইয়েতে বাড়তেছে, কমতেছে আর কি। আপনি যখনই এই সার্ভিস গুলো দিতে পারবেন তখনই হয়তো ফুলি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? আমরা ব্যাক করতেছি আমাদের এই জায়গায়। তো সে আমাদের বলছিল মিনিমালিস্ট, মডার্ন, প্রফেশনাল এন্ড মেমোরেবল, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ক্লাস ডিজাইন ব্রিফ আমরা পাইছি। সেকেন্ড কাজ আমরা করবো এখন। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি, আমাদের কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, এখান থেকে কিওয়ার্ড করতে হবে। কিওয়ার্ড বলতে হচ্ছে একটা মানুষ যখন কথা বলে তখন সে না চাইতেও কিছু ওয়ার্ড এমনিতেই বলে ফেলে যা সেটা চায়।
যে ওটা চায়। আপনি এই ব্রিফটা যদি ভালোভাবে পড়েন, সেটাকে একটা আপনি যদি ডিজাইন ব্রিফটা একটু ভালো করে পড়েন তাহলে দেখেন সে আমাদের কাছে কি কি চাইছে। যদিও চ্যাট জিপিটিটা আমাদের আলাদা করে দিছে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু এটা আলাদা করে দিবে না। সে আমাদের কাছে কি কি চাইছে, অর্গানিক চাইছে, ফ্রেশ, ন্যাচারাল, হেলদি, ফার্ম টু টেবিল, ইকো ফ্রেন্ডলি, সাস্টেইনেবিলিটি, এই জিনিসগুলো কিন্তু সে চাইছে আমাদের কাছে। পুরো কথা একদম একটা কম্পিউটার দিয়ে দিবে। আমাদের একটা নাম সিলেক্ট করা দরকার। এখান থেকে আমরা একটা নাম নেই, ছোট একটা নাম নিব। হ্যাঁ, কি নাম নেওয়া যায় বলেন তো? নেচার্স বাস্কেট, এই তো ছোট নাম হচ্ছে। কোনটা? যে নেচার্স বাস্কেট, এটা এইখানে ইয়েটা অর্গানিক চয়েস। আচ্ছা, আমরা ধরেন যে অর্গানিক চয়েস, এটাই আমাদের নাম। আমাদের কোম্পানির নাম হচ্ছে এটা, অর্গানিক চয়েস। অর্গানিক, ঠিক আছে। এই কাজটা আপনারা যখন করবেন, এটা আপনি খাতায় তো করবেন অবশ্যই, একা করার চেষ্টা করবেন। আমাদের এখন আমরা কি করবো, কিওয়ার্ড গুলাকে একটু লেখার চেষ্টা করব। ধরেন আমাদের ফার্স্ট কিওয়ার্ড কি ছিল, এখানে কি ছিল জানি, আমাদের কিওয়ার্ড ছিল অর্গানিক। কিওয়ার্ড গুলো একটু বলেন তো। অর্গানিক ছিল, তারপর ফ্রেশ, ফ্রেশ অ্যাড দিতে হবে, তারপর ন্যাচারাল, ন্যাচারাল, তারপর হেলদি, হেলদি, তারপর বোঝাই যাচ্ছে, Farming. ইকো ফ্রেন্ডলি, ফার্ম টু টেবিল, ফার্ম মানে ক্ষেত থেকে একদম টেবিল আর কি। ইকো ফ্রেন্ডলি, সাস্টেইনেবল, তারপর সাস্টেইনেবল, সাস্টেইনেবল, তাই না? প্রিমিয়াম, তারপর শেষ, শেষ। আচ্ছা, এখন আমাদের কাজ, যদি এগুলো আমাদের সার্টিফিকেট করে দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু নরমালি আমরা খুঁজে খুঁজে বের করতাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অর্গানিক রিলেভেন্ট যতগুলো ওয়ার্ড আমার মাথায় উঠবে, যত ওয়ার্ড আমার মাথায় আসবে, আমি সবগুলো ওয়ার্ড লিখে দেব। ঠিক আছে, ভালো ওয়ার্ড, খারাপ ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমরা জাজ করতে যাবো না। আমার মাথায় আসছে, আমি লিখে দেব। ঠিক আছে, এখন এই যে অর্গানিক চয়েসের সাথে বা আমাদের প্রোডাক্ট বা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কোম্পানির সাথে আর কি কি রিলেভেন্ট হতে পারে, যেমন ধরেন লিভস, মানে পাতা, পাতা দিয়ে কিন্তু এবং অর্গানিক জিনিসপত্র বোঝানো যায়, তাই না? গ্রিন একটা লিভস, অর্গানিক এবং ন্যাচারাল জিনিসপত্র। তারপর পানি দেওয়া, হ্যাঁ, পানি, পানি, না, পানির সাথে অর্গানিক, নিউট্রিয়েন্টস, হ্যাঁ, নিউট্রিয়েন্টস, হতে পারে নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস, তারপর এনি টাইপ। ফ্লাওয়ার আসলে সৌন্দর্যের দিকে, আসলে কোনোভাবে আমাদের ন্যাচারাল ফুড, আমরা তো এখানে ফুড দিয়ে কাজ করবো, তাই না? গ্রিন কালার, হ্যাঁ, গ্রিন কালার, হ্যাঁ, আমরা গ্রিন কালার রাখছি। আমাদের কিছু এলিমেন্ট দরকার, লাইফ, লাইফ নাকি লাইফ, এরকম। তারপর অত দেখেন, এত মাথায় কি আসতেছে না কিছু, কিছু আসে না। টেস্টি, টেস্টি লিখছি কোথাও, লিখিনি। তারপর হেলদি আমরা লিখছিলাম, তাই না? কাম ডোজেন, হ্যাঁ, সিএলএন, কাম, স্মুথ, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ টাইপের, বুঝছেন? মানে এটা এখানে নাউন হিসেবে আছে, কিন্তু কাম বলতে আপনি কি বোঝান? শান্ত। কিন্তু আপনি যখন এটাকে ইউজ করবেন, তখন আপনি কাউকে কাউকে না কাউকে তো দেখাইতে হবে যে এই লোকটা শান্ত। ওটা হচ্ছে অ্যাজ এ অ্যাডজেক্টিভ। তো আমরা ইউজ করার চেষ্টা করবো এটা নাউন হিসেবে, একদম নাউন খুঁজে বের করার চেষ্টা করি, যেগুলো রিয়েল লাইফে কানেক্ট করা যাবে খুব সহজ। তবে আমার মানে আমার পরামর্শ হচ্ছে, যদি এরকম শব্দ মাথায় এসে লিখে ফেলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
আপনি লেখেন, মাথা খুলবে আস্তে আস্তে, ব্রেনটা একটু কাজ করা শুরু করবে। পিওর, সুইট, 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 মিষ্টি। সুইট কানেক্ট হচ্ছে অর্গানিক কোনো কিছু সাথে সুইট কানেক্ট হয়? হয় না, হয় না, তাই না? হানি, ওদের একটা প্রোডাক্টের নাম হয়ে ভেজিটেবল দা, ভেজিটেবল দা বোধহয়। Next, আমরা আরো কিছু ওয়ার্ড গুগলের কাছ থেকে ধার করি। So, ধরেন গুগলে আমি যদি লিখে সার্চ করি অর্গানিক ফুড লোগো, এখন যদি আমি এখানে সার্চ করি তাহলে আপনারা দেখতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তারা ইউজ করছে। ঠিক আছে, মানুষজন। Let's footpath. তারা এখানে কি ইউজ করছে দেখেন, একটা এক্সট্রা জিনিস, এই অংশটা একটা হ্যান্ড ইউজ করছে, তাই না, নেচারের সাথে কানেক্ট করার জন্য। এবং সবচেয়ে কমন একটা জিনিস হচ্ছে সব জায়গাগুলোতে অর্গানিক বলতে একটা করে পাতা ইউজ করা হয়েছে, সব জায়গায় একটা লিভ ইউজ করা হয়েছে, তাই না? তো that's right. এটা ওয়ার্মলি অর্গানিক্স না কি, কি লিখছে এটা? ওয়ার্মলি অর্গানিক্স। সো আমি একটা নতুন একটা ওয়ার্ড পাইছি, হ্যান্ড, সেটা আমরা ইউজ করতে পারি। এখানে একটা স্পেসিফিক পাতা ইউজ করছে আর কি, এটা এই পাতার একটা নাম আছে, যদি আমি এটা ভুলে গেছি। কি? ম্যাপেল। সো দেখেন আমরা নতুন নতুন জিনিস পাচ্ছি, ম্যাপেল, তারপর হচ্ছে হ্যান্ড, গ্রিন টি। আচ্ছা, এই জিনিসগুলো সার্চ করার সময় একটু পিন্টারেস্ট ইউজ করবেন, হ্যাঁ, পিন্টারেস্টে আরো সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। So, এখন দেখেন আমাদের কাছে আইডিয়া কতগুলো আছে, আপনি যদি এমনিও খেয়াল করেন আমাদের কাছে আইডিয়া কতগুলো আছে। আমরা এখন যখন লোগো ডিজাইন করতে যাবো, এর থেকে একটা বেস্ট যে কোনো একটা পয়েন্ট ধরে কিন্তু আমরা সামনে আগাবো। আমাদের কাছে আইডিয়া আছে যে আমরা ইকো ফ্রেন্ডলি টাইপ কোনো কিছু ইউজ করতে পারি, আমরা ফার্ম টু টেবিল, হেলদি, ন্যাচারাল, ফ্রেশ, অর্গানিক, লাইফ, লিভস, নিউট্রিয়েন্ট, পিওর, তারপরে কি ছিল, ভেজিটেবল, ম্যাপল লিভ, তারপর হ্যান্ড, অনেক আইডিয়া আমাদের কাছে আছে, অনেক আইডিয়া আমাদের কাছে এখন আছে। আমরা এখন যে কোনো একটা আইডিয়া ধরে এখন সামনে আগাইতে পারবো, মানে আমার মাথায় এখন প্রচুর আইডিয়া চলে আসছে আর কি। যদি আপনি না লেখেন, না শুরু করেন এরকম, তাহলে দেখবেন আপনার ওই ডিজাইনের ক্ষেত্রেও সেম, আপনার মাথায় কোনো আইডিয়া আসবে না, শুধুমাত্র প্রসেসর গরম হবে, মানে মাথা একদম শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনার যখন আইডিয়া লাগবে তখন আপনাকে ক্লিন ওয়েতে চিন্তা করতে হবে। ঠিক আছে, সো আমাদের সেকেন্ড কাজ কিন্তু ডান, আমরা কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করে ফেলছি, কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করে ফেলছি। এবার থার্ড কাজ হচ্ছে আমাদের কি করা, মুড বোর্ড সাজানো। কি সাজানো? মুড বোর্ড সাজানো। মুড বোর্ডটা আসলে কি জিনিস? মুড বোর্ড হচ্ছে এমন একটা জিনিস, সবকিছুই কিন্তু একটা মুড বোর্ড থাকে, সব কনসেপ্ট আমরা নিয়ে কাজ করি। এখন থেকে আপনারা একটা কাজ করবেন, এখন থেকে মনে করেন কোথাও স্ক্রল করতেছেন পিন্টারেস্টে, গুগলে বা কোথাও স্ক্রল করে আপনার একটা ডিজাইন, একটা কনসেপ্ট, একটা টাইপোগ্রাফি ভালো লাগছে, ওটাকে ছেড়ে দিবেন, ওটাকে কি করবেন, ডাউনলোড করবেন, করে নিজের কাছে রেখে দিবেন। ঠিক আছে, ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন। প্রথম থেকে আপনাদের একটা কথা বলতেছি, আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিজাইন দেখা, ডিজাইন
দেখ, আপনি যত ডিজাইন দেখবেন তত ডিজাইন করতে পারবেন। সো প্রত্যেকটা পয়েন্টে একটা করে মুড বোর্ড আছে। আপনি যদি বিহান্সে যান, আপনি যদি এখান থেকে বিহান্সে যান, বিহান্সে গেলে আপনি দেখতে পারবেন, আমরা মনে হয় পিপল দেখতে পারবো। দেখি, ভিউ প্রোফাইল, এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, নাম হচ্ছে মুড বোর্ড। আমি যদি মুড বোর্ডে যাই, তাহলে সে একটা মুড বোর্ডের আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সেভ করে রাখতে পারে। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আপনি দেখেন ফলো মুড, আচ্ছা মুড বোর্ড, এই মুড বোর্ডে সে অনেকগুলো ডিজাইনের কনসেপ্ট কি করে রাখছে, সেভ করে রাখছে। মানে একসাথে অনেকগুলো ডিজাইনকে আমরা একই ফেজে দেখবো। তো দেখার জন্য আমি জাস্ট কয়েকটাকে দেখাচ্ছি। ধরেন আমাদের কাছে অর্গানিক লোগো হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমার অর্গানিক লোগোর ক্ষেত্রে আমাদের কনসেপ্ট বা আমাদের যে ক্লায়েন্টের ভীষণ, সেটা ধরেন যে এটার সাথে যায়। আমরা আসলে ফুড টাইপের কিছু ধরেন যে এটার সাথে যায়। তখন আমি কি করবো, এটাকে সেভ করবো, এখান থেকে ডাউনলোড করবো, ডাউনলোড ইমেজ। এটাতে একটু সময় নিতে নিতে হয়, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় লাগুক, আপনার রিসার্চে টাইম দিতে হবে। আপনি যদি রিসার্চ ভালোভাবে না করেন, তাহলে আপনি ডিজাইন ভালোভাবে করতে পারবেন না। ঠিক আছে, এরপর ধরেন আমরা আরো একটা কিওয়ার্ড ইউজ করলাম ন্যাচারাল লোগো, ন্যাচারাল মেকআপ, ন্যাচারাল লোগো। ঠিক আছে, সো ন্যাচারাল লোগো, দেখেন আমার কাছে ন্যাচারাল লোগো অনেক কিছু আছে। সো ধরেন এটা ইটস গুড, খারাপ না, এই শেপটা সারা বাকি জিনিসটা ভালোই লাগতেছে। আমাদের কাছে এরকম, আমি সেভ সবগুলোকে ডাউনলোড করতেছি আর কি। সো শুধুমাত্র প্রিন্টারেস্ট থেকে করবেন ব্যাপারটা এরকম না, আপনি গুগলে এসে সার্চ করবেন, আপনি 99 ডিজাইনে গিয়ে সার্চ করবেন, বিভিন্ন জায়গা থেকে সার্চ করবেন। রিসার্চ যত স্ট্রং হবে, ডিজাইন তত আপনার স্ট্রং হবে। রিসার্চ যত খারাপ হবে, ডিজাইনও তত খারাপ হবে। ঠিক আছে, তারপর আমাদের আর কি কিওয়ার্ড আছে, ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি বলতে কি বুঝেন বলেন তো? ইকো ফ্রেন্ডলি কি জিনিস? পরিবেশ বান্ধব। পরিবার বান্ধব বলতে কি বোঝায় জিনিসটা? এটা ন্যাচারাল, পরিবেশের কোনো ক্ষতি করবে না, তাই না? এই লোগোর নাম কি বলেন তো? এটা কি টাইপ লোগো? একটু আগে আমরা দেখছিলাম এনশিয়েন্ট লোগো, এমব্লেম। তারপর আর কি কিওয়ার্ড আছে? এটা একটু টাইম নিতে হয়, ফার্স্ট ফার্স্ট আগাচ্ছি। সো ধরেন যে ম্যাপেল লিভ লোগো, আমরা এখান থেকে একটা পাতাকে সেভ করে রাখি। সো আই থিঙ্ক আমার কাছে অনেকগুলা ইমেজ চলে আসছে। এই যে আমার ইমেজ চলে আসছে, তাই না? এখন আমি ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে গিয়ে সবগুলো ইমেজকে নিয়ে আসবো। এখান থেকে যতগুলো আমার ইমেজ আছে সবগুলাকে এভাবে নিয়ে আসবো। এখানে আমি সবগুলো ইমেজকে নিয়ে আসছি ইলাস্ট্রেটরে, নিয়ে এসে জাস্ট এভাবে রেখে দিছি। এখন আমি সবগুলোকে পাশাপাশি এভাবে বসাবো। টাইম নিয়ে চিন্তা করা যাবে না, হ্যাঁ? কতক্ষণ লাগে লাগবে। আমি জাস্ট এগুলোকে পাশাপাশি ভাবে বসাচ্ছি। এটা বসানোর ক্ষেত্রে কোনো লজিক নাই, কোনো কিছু নাই, আপনি আপনার মতো করে কমফোর্টেবল হতে বসান। সেটাকে তাহলে আমি এখানে রেখে দিই, তাহলে সে ব্যালেন্স হবে জিনিসটা। এবং এখান থেকে আর্টওয়ার্কটাকে আমি একটু ছোট করছি। আমার কাছে এই লোগোগুলো এখন আছে। এখন আমি কি করবো, এটাকে আমি একটা এক্সপোর্ট করতেছি অ্যাজ এ জেপিজি। এক্সপোর্ট অ্যাজ ডাউনলোড জেপিজি ইউজার কোড এন্ড এক্সপোর্ট। সেটাকে আমি 8 GB রাখি। এবার যদি আমি এখান থেকে যাই, যদি এখানে দেখি, সেটা হচ্ছে আমার ইমেজ, সেটা হচ্ছে আমাদের মুড, তাই না? এটা হচ্ছে আমাদের মুড।
এই যে এখানে লোগো আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আটটা লোগো আছে, ঠিক আছে। এই আটটা লোগোকে যদি আপনি 1 মিনিট এখন দেখেন, দেখে আমাদের যে কোম্পানির নাম হচ্ছে অর্গানিক সয়েল, সেটা আগে একটু চিন্তা করেন, দেখেন তো আমাদের কোন কোন কনসেপ্টে লোগোটা বানানো যেতে পারে। আপনাকে ডিজাইন কত কমপ্লেক্স হবে এটা নিয়ে চিন্তা করা যাবে না, আপনি চিন্তা করেন এই ইমেজটাকে এখন দেখেন 5 7 10 মিনিট, 1 মিনিট দেখেন, 1 মিনিট দেখেন, আর আমাদের কোম্পানির নাম হচ্ছে অর্গানিক সয়েস, সেটা নিয়ে একটু চিন্তা করেন। এটাকে আপনি দেখেন, একটা একটা করে দেখেন, টাইম নিয়ে অবজার্ভ করেন, ঠিক আছে। টাইম নিয়ে দেখেন, একটা একটা করে পয়েন্ট দেখেন আর চিন্তা করেন কোন কনসেপ্ট পাচ্ছেন কিনা দেখেন। সেটা কোনো কনসেপ্ট এখানে যখন আপনার কাছে আরো 20টা 50টা লোগো থাকবে, তখন আপনার কাছে আরো ডাইভার্সিফিকেশন থাকবে। আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু সবার কাছে শুনবো কার মাথায় কি আসছে।